জানো তো রিয়া, পৃথিবীতে সত্যিকারের ভালোবাসাগুলো পূর্ণতা পায় না। তোমার কাছে আমি যে শান্তি খুঁজে পাই, এখন বর্তমানে আমার বাবা মার কাছেও পাই না। কি ভেবেছিলে আমি জানবো না কিছু? এরা তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিল। আবার এরাই তোমার নামে আমার কানে খারাপ মন্তব্য ঢোকায়। শেষবারের মতো নিজের ভালোবাসার মানুষটার সাথে দেখা করতে এসছে রিয়াব। হ্যাঁ, শেষবার। এরপর আর কখনো এই দুটি চোখ তার প্রেয়সীকে দেখতে পারবে না। সে চলে যাবে বহুদূর, যতদূর গেলে প্রেয়সী নামক ছায়াটা আঁকড়ে ধরার ইচ্ছে হলেও ধরতে পারবে না। মায়াবী মুখখানা হাজার চেষ্টা করলেও দেখতে পারবে না। একটু ছুঁয়ে দিতে পারবে না, তত দূরে চলে যাবে। থাকবে না এই কলুষিত শহরে, যে শহরটা তাকে শুধু হারানোর ব্যথায় জর্জরিত করেছে। বারবার মনে করিয়ে দিয়েছে সে একা। সেই শহরে আর নয়। শহরটা ত্যাগ করে শান্তির খোঁজে বেরিয়ে পড়বে। কিন্তু আদৌ কি শান্তি মিলবে? তার জীবনে শান্তি বলে কিছু নেই তো। অশান্তির আধারে ডুবে থাকে তার জীবন। যতটুকু সুখ তার জীবনে ছিল, আজ সেও চলে যাচ্ছে অন্যের ঘরে, অন্যের বউ হয়ে। এখন থেকে তার প্রেয়সী বাঁচবে অন্যের পরিচয়ে, অন্যের বাহুডোরে। ভাবতেই গড়গড়িয়ে চোখ থেকে পানি পড়তে লাগলো। এ ব্যথা যে সহ্য করার নয়। আগ্নেয়গিরির উত্তাপে যেমন শরীর পুরো দগ্ধ হয়, তেমনি হৃদয়টা জ্বলছে। নিজেকে কিছুটা সামলে সামনে তাকালো। লোকে লোকারণ্য, রঙিন সাজসজ্জায় ফুটে উঠেছে দোতলা বাড়িটি। গেটের উপরে নেম প্লেটে জলজল করছে তার প্রেয়সীর নাম, সাথে আরেকটা নামও যোগ হয়েছে, তাহিব। যে নামটা তার প্রেয়সী থেকে তাকে আলাদা করেছে। বড় গেটে পেরিয়ে রিয়াব ঢুকে পড়লো বিয়ে বাড়িতে। ঢুকতে চোখে পড়লো তার ভালোবাসার মানুষ অনিন্দিতাকে। লাল বেনারসিতে কোনো অপশরীর থেকে কম লাগছে না তাকে। নামের মতোই রূপ। একবার দেখলে একজন পুরুষকে দ্বিতীয়বারের মতো চাইতে বাধ্য করবে। মায়াবী মুখটায় আজ হাসির রেশ মাত্র নেই। কালো মেঘে ঢেকে আছে মুখখানা। রিয়াবের বুকটা চিনচিন করে উঠল। সে যদি চাইতো, তার প্রেয়সী এখন তার কাছেই থাকতো। অনিন্দিতা সবাইকে লুকিয়ে তার কাছে গিয়েছিল সারা জীবনের জন্য। একসাথে ঘর বাঁধার কথাও বলেছিল, কিন্তু রিয়া বুকে পাথর চেপে অনিন্দিতাকে ফিরিয়ে দিয়েছে। একরাশ আশা নিয়ে অনিন্দিতা গিয়েছিল, কিন্তু আবার তাকে একরাশ উৎকণ্ঠা নিয়ে ফিরে আসতে হয়েছে। তবুও অনিন্দিতার মনে রিয়াবের প্রতি ঘৃণা জন্মেনি, কারণ সে জানে রিয়াব তাকে কতটা ভালোবাসে। বারবার কারণ জানতে চেয়েছে, রিয়াব মুখ খোলেনি। সবটা সময় নিচের দিকে চেয়েছিল। হয়তো প্রেয়সীর চোখে চোখ রাখার সাহস হয়নি, নিজেকে দুর্বল করতে চায়নি। অনিন্দিতা চাচাতো বোন ঈশা তাদের সম্পর্কে সবটা জানতো। অনেকবার লুকিয়ে দেখা করতেও সাহায্য করেছে। ঈশারও আজ মন খারাপ। সেও কারণ খুঁজছে, অনেক পায়নি। রিয়াবকে দেখে ঈশা ছুটে গিয়ে অনিন্দিতার কানে কানে বলল। ফট করেই সামনের দিকে তাকাতে অনিন্দিতার চোখ পানিতে টলমল করে উঠল। এই বুঝি গাছ স্পর্শ করবে। অনিন্দিতার চোখ অনুসরণ করে রিয়াবকে এখানে দেখে রেগে গেল তাহিব। সে সবটাই জানে, তাই তো এত রাগ। আস্তে আস্তে উঠে দাঁড়ালো অনিন্দিতা। সামনে এগোবে তার আগেই খপ করে হাত ধরে ফেললো তাহিব। কোথাও যেতে দেবে না। কিছুটা ক্ষোভ নিয়ে তাকালো অনিন্দিতা, ছেড়ে দিল হাত। অনিন্দিতার ব্রাগ সম্পর্কে তাহিব ভালো করেই জানে, তাই আর কোনো রিস্ক নিতে চায় না। এলোমেলো পায়ে হেঁটে এসে রিয়াবের বরাবর দাঁড়ালো। দুজনের চোখেই বলে দিচ্ছে তাদের ভালোবাসা কিছু মানুষের নির্মমতায় ঢেকে গেছে। রিয়াবের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অনিন্দিতার হাত ধরে খাবারের সেন্টারের দিকে যেতে লাগলো। রিয়াব শুধু অনিন্দিতাকে দেখছে, আজ দেখেই যাবে। বিয়ে বাড়িতে ইতিমধ্যে কানাঘোষা শুরু হয়ে গেছে। কেউ কেউ খারাপ মাইন্ডে রেখে আলোচনা করছে, কেউ কেউ ভাবছে বন্ধু বা ভাই। এক একজনের মনোভাব একই রকম। অনিন্দিতার বাড়ির লোক এক প্রকার ক্ষোভ নিয়ে পেছন পেছন আসলো। এসেই তাদের চোখ পড়লো রিয়াবকে হাতে তুলে খাইয়ে দিচ্ছে অনিন্দিতা। দুজনেরই চোখে পানি টলমল করছে, হয়তো লোকলজ্জার ভয়ে গড়াতে দিচ্ছে না। খাওয়া শেষ হতেই অনিন্দিতা রিয়াবকে উদ্দেশ্য করে বলল। জানো তো রিয়া, পৃথিবীতে সত্যিকারের ভালোবাসাগুলো পূর্ণতা পায় না। তোমার কাছে আমি যে শান্তি খুঁজে পাই, এখন বর্তমানে আমার বাবা মার কাছেও পাই না। কি ভেবেছিলে আমি জানবো না কিছু? এরা তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিল। আবার এরাই তোমার নামে আমার কানে খারাপ মন্তব্য ঢোকায়। সন্দেহ তো তখনই হয়েছিল যখন আমার ভাই তোমাকে নিয়ে যেচে কথা বলতে আসে। তারপরেই সবটা ক্লিয়ার হলো। এরা তো জন্ম দিয়েছে, বাবা মার ঋণ শোধ করা যায় না। এই প্রথম কোনো আবদার করলো, যদিও তুমি আমাকে ফিরিয়ে না দিলে আবদার পূরণ হতো না। এরা আমাকে সুখী দেখতে চায়নি, ভালো জীবন দিতে চেয়েছিল। হ্যাঁ, এরপর পারবে দামি বাড়িতে দামি খাটেতে ঘুমোবো,
দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়াবো, অথচ এত এত দামির মাঝে আমার মনটাই তোমার কাছে পড়ে থাকবে। যারা তোমাকে সস্তা ভেবে এমন করলো সেই সস্তার কাছেই পড়ে থাকবে। অনিন্দিতা থামলো, এক পলক বাড়ির সবার দিকে তাকালো। সবাই মাথা নিচু করে তাকিয়ে আছে। রিয়াবের দিকে আরেকটু এগিয়ে গিয়ে গালে হাত রেখে বলল, আমি চাই আমার রিয়াব সব সময় ভালো থাকুক। এখান থেকে অনেক দূরে চলে যাও রিয়াব। এসো না এই শহরে। এই শহরটা হারানোর যন্ত্রণা বারবার মনে করিয়ে দেবে। হৃদয়ে ক্ষত সৃষ্টি হবে, বারবার দগ্ধ হবে হৃদয়ে। বোনকে নিয়ে অনেক দূরে চলে যাও। আমার ছায়াও যেখানে পড়বে না। নতুন করে জীবন শুরু করো। আমি না বড্ড স্বার্থপর, তোমাকে অন্যের সাথে দেখতে পারবো না। কাউকে নিজের জীবনের সাথে জড়িও না রিয়াব। জড়ালেও এমন কাউকে জড়িও যে আমার মতো ছেড়ে যাবে না। চলে যাও, এসো না আর এই শহরে। এই শহরের মানুষ বড্ড খারাপ, খুব খারাপ। কাছের মানুষগুলোর রূপ আরো খারাপ। বলতে বলতেই স্টেজের দিকে যেতে লাগলো অনিন্দিতা। রিয়াব উঠে দাঁড়ালো। তাকে দেখলে অনিন্দিতা আর নিজেকে সামলাতে পারবে না, আর নিজেও সে পাচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে তার। দৌড়ে ছুটল রিয়াব। সবাইকে অবাক করে দিয়ে অনিন্দিতা হাসতে লাগলো। হাসিতে কোনো উচ্ছ্বাস নেই, আছে হারানোর ব্যথা। বাড়ির লোক পরিস্থিতি সামাল দিতে কাজীকে নিয়ে গেল স্টেজে। অনিন্দিতাকে কবুল বলতে বলে এক পলক বাড়ির লোকদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে কবুল বলে উঠল। তাহিব চমকে উঠল। সে জানতো কবুলে ভালোবাসা না থাকলেও বিষাদ থাকবে, কিন্তু এই কবুলে যে ক্ষোভ থাকবে সে ভাবতে পারেনি। তাহলে কি সে ভুল করলো? নিজের ভালোবাসার ভিতরে নিজের জীবনটাকেই হাওয়ায় ভাসিয়ে দিল। বিদায় পর্বে করের চোখে এক ফোঁটা পানিও ছিল না। তাকে হাতে ধরে বিদায় দিতে হয়নি। কবুল বলার পরই গটগট পায়ে হেঁটে গাড়িতে চড়ে বসছে। যে পরিবার তার সুখের চেয়ে ভালো থাকাটা বেশি দেখেছে, সেই পরিবার আর যাই হোক তার ভালোবাসার যোগ্য না। তাহিব খানিকটা ভবে ঘুরেছিল। মনে হচ্ছিল সে নিজের মধ্যেই নেই, তাকে অন্য কেউ পরিচালনা করছে। অনিন্দিতার বাবা মা মেয়েকে ধরে একটু কান্না করার সুযোগ পেল না। তখন বুঝলো কত বড় ভুল করেছে মেয়ের সাথে। তারা তো মেয়েকেই হারিয়ে ফেলল। গাড়িগুলো শাঁ শাঁ করে ছুটতে লাগলো। গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো রিয়াব। এতক্ষণ প্রেয়সীকে আরেক নজর দেখার আশায় চলে যেতে চেয়েও থেকে গিয়েছে। চোখে পানি, মুখে হাসি নিয়ে অনিন্দিতার বাবার দিকে তাকালো। যা দেখে অনিন্দিতার বাবা মাথা নিচু করে ভেতরে চলে গেল। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। অনিন্দিতার বাবাকে এক প্রকার পালিয়ে যেতে দেখে রিয়াব তাচ্ছিলের হাসি হাসলো। এখন এমন করে কি লাভ, হ্যাঁ? সেই তো দুটো দেহের এক আত্মাকে ভেঙে চুরে ক্ষণ করে দিয়েছে। আর দাঁড়িয়ে না দেখে নিজের বাড়ির দিকে হাঁটতে লাগলো রিয়াব। বোনটা না খেয়ে অপেক্ষা করছে। হাঁটতে হাঁটতে মনে হলো চোখ তার আবারও নিজের কথা শুনছে না। পানির ধারাটা প্রবাহিত হয়ে যাচ্ছে। এত জ্বালা কেন করছে বুকে, হ্যাঁ? একটা মেয়েই তো চলে গেছে জীবন থেকে, আরো অনেক মেয়ে আছে দেশে। মন বলছে না, ওই মেয়েটা যে বেঁচে থাকার অক্সিজেন ছিল, ওই মেয়েটা যে অসময়ে পাশে ছিল, ওই মেয়ের মতো আর কোনো মেয়ে হৃদয়ে জায়গা নিতে পারবে না। এসব মনে করতে রিয়াবের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। শক্ত করে চিৎকার করে বলে উঠল সে, আমাকে যে ভালো থাকতে দিল না, আমার প্রেয়সীর মুখের হাসি যারা কেড়ে নিল, আমার কাছের মানুষদের যারা হেনস্থা করলো, দুটো প্রাণকে যারা নির্জীব করে দিল, তাদের ভালো থাকতে দিব না। তাদের জীবন থেকেও সুখ নামক পাখিটা কেড়ে নিব। প্রতিনিয়ত দগ্ধ করব তাদের হৃদয়। শেষ পর্যন্ত আফসোস করবে। একটু ভালোভাবে বাঁচার তাগিদে এদিক ওদিক ছুটে বেড়াবে, কিন্তু না পারবে ভালোভাবে বাঁচতে, না পারবে ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে। শেষ করে দিব তাদের জীবনের সুখ। এই মুহূর্তে রিয়াবকে উন্মাদ লাগছে। উন্মাদের মতো বিড়বিড় করে যাচ্ছে। ভালোবাসা হারানোর ব্যথা সহ্য করা এত সহজ? হঠাৎ করে রাগ করে একরাশ অসহায়ত্ব ভর করলো রিয়াবের চোখে। হাঁটু গেড়ে বসে হাউ মাউ করে কেঁদে দিল সে। আর সহ্য করতে পারছে না, কিন্তু তাকে তো সহ্য করতে হবে। অন্যের জীবন অধিষ্ঠ করতে তাকে সহ্য করতে হবে। এসব ভেবে নিজেকে স্বাভাবিক করে পরবর্তী ভাবনায় নিমজ্জিত হলো। কিভাবে কি করবে, কোথায় যাবে ভাবতে ভাবতে নিজের বাড়িতে চলে আসলো সে। বাইরের কলপার থেকে ভালো করে মুখটা ধুয়ে নিল। বোনকে কিছু বুঝতে দেওয়া যাবে না, অহেতুক কান্নাকাটি করবে। দরকার কি এতিম বোনটাকে কষ্ট দিয়ে? মুখে মিথ্যে হাসি টেনে ডেকে উঠল, রিহা, বোন আমার, ঘুমিয়ে পড়েছিস? ঘরের ভেতর থেকে ভাইয়ের গলার আওয়াজ শুনে রিহা দৌড়ে এসে দরজা খুলে দিল। ভাইয়ের মুখের দিকে তাকাতে হাসি মুখটায় আদার নেমে আসলো। কিছু বলবে তার আগেই রিয়া বলে উঠল, রিয়া, সব কিছু গুছিয়ে নে। আমরা সকালের বাস ধরে ঢাকা যাব। চাকরির ইন্টারভিউ আছে অনেকগুলো। আমি এখন একটু ঘুমাবো, সকালে কথা হবে। তুই খেয়ে ঘুমিয়ে পড়।
রিহাকে কিছু বলার সুযোগ না দিয়েই রিহাব হরণ করে নিজের ঘরে ঢুকে দরজা অফ করে দিল। রিহা মন খারাপ নিয়েই সবকিছু গুছাতে লাগলো। আজ আর খেতে ইচ্ছে করছে না। ভাই হয়তো প্রেয়সীকে হারানোর ব্যথায় ভুলেই গেছে তার বোন তাকে ছাড়া খেতে পারে না। ভাবতেই রিহার চোখ ছলছল করে উঠল। অনিন্দিতাকে কত ভাবিবো ভাবিবো বলে ডেকেছে। অনিন্দিতার কাছে রিহা একটি ফুল ছিল, বাচ্চাদের মতো আদর করত। সত্যিকারের ভালোবাসাগুলো এমন হারিয়ে যায়। রিহা মনে মনে পণ করে নিল, আজ যাই হোক জীবনে কাউকে ভালোবাসবে না। ভাইয়ের মতো কষ্ট সে পেতে চায় না। তার যে ভাই ছাড়ার কেউ নেই। ফুলে সজ্জিত ঘর ছেড়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে অন্ধকার ব্যালকনিতে। আজকের আকাশটাও যেন তার কষ্টটা বুঝতে সক্ষম হয়েছে। চাঁদিন আকাশে তারাগুলো দেখা যাচ্ছে না। নিকোষ কালো অন্ধকার রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে দুঃখকে ভাসিয়ে দিচ্ছে এক নারী, যে কিছুক্ষণ আগেই তার ভালোবাসার মানুষটিকে হারিয়েছে। অনিচ্ছায় বরণ করে নিয়েছে অন্যজনকে। নিজের ভাগ্যের উপর উপহাস করছে সে। হ্যাঁ, সে মেয়েটি আর কেউ নয়, অনিন্দিতা। বউ আসতেই সবাই আলাপচারিতা সেরে সাজিয়ে গুছিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছে। অনেক ভালো মন্দ কথাও শিখিয়ে দিয়েছে। স্বামীকে ভীষণ ভালোবাসতে হয়। আজকে রাতে স্বামী যা যা করতে চায় তাই যেন করতে দেয়, একটা কথাও যেন অমান্য না করে। অনেক ভাবিরও তো এও শিখিয়ে দিয়েছে, আজকে রাতে স্বামীকে খুশি করতে পারলে নাকি স্বামী বউয়ের নেউটু হয়ে যাবে। এসব শুনে অনিন্দিতার এদের চিন্তাধারার প্রতি দারুণ ইন্টারেস্টিং ব্যাপার অনুভব করে। শরীর দিয়ে যদি ভালোবাসা হতো তাহলে রিয়াবের সাথে তার কি ছিল, ভাবে অনিন্দিতা। রিয়াবের কথা ভাবতেই বসলেই অনিন্দিতা দারুণ সুখের রাজ্যে ভাসতে থাকে। এ যেন স্বরচিত কোনো রাজ্য, যেখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। রিয়াবকে নিয়ে কল্পনায় মুশগুল থাকা অনিন্দিতা জানতেই পারেনি তার পাশে দাঁড়িয়ে তাকে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাহিব এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিন্দিতার দিকে। তার চোখে কিছুটা হতাশা ফুটে উঠেছে, কিন্তু অনিন্দিতা তো নিজের কল্পনায় ব্যস্ত। চোখের স্বপ্ন, ঠোঁটের হাসিটাই বুঝিয়ে দিচ্ছে তার পাশে দাঁড়িয়ে থাকা অপূর্বা মানবীটি অন্য কোনো মানবকে নিয়ে কল্পনায় সংসার সাজাচ্ছে, যেখানে তাহিব নামক মানবটির কোনো জায়গা নেই। তাহিব আর দাঁড়ালো না, অনিন্দিতাকে একলা ছেড়ে ঘরে এসে শুয়ে পড়ল। একটু ঘুমানো দরকার, মাথাটা কেমন যন্ত্রণা করছে। মাথা যন্ত্রণা থেকে বুকের যন্ত্রণাটা প্রখর। আচ্ছা, আজকে কি ঘুম হবে, নাকি সমীকরণ মেলাতে মেলাতে রাতটা পার হয়ে যাবে? একটা ঘরে দুজন মানুষ, দুজন দু রকমের চিন্তায় বিপর। একজন হারানোর ব্যথা থেকে উপশম পেতে সুখের কল্পনায় ব্যস্ত, আর একজন ভবিষ্যতের গতি মেলাতে ব্যস্ত। আহা, জীবন কত বিচিত্রময়। সকাল 7টা বাজে। মলিন মুখে বাস কাউন্টারের সামনে বসে আছে রিয়াব, রিহা। আজ তারা টাঙ্গাইল ছেড়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছে। যদিও ঢাকা রিয়াবের কাছে অপরিচিত নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভালো মার্কস পেয়ে অনার্স কমপ্লিট করেছে। বহু কষ্টে পড়াশোনাটা শেষ করতে পেরেছে রিয়াব। জীবনের সংগ্রাম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। বাঁচতে হলে এক প্রকার যুদ্ধ করে বাঁচতে হবে, হয় নিজের সাথে না হয় অন্যের সাথে। এক বন্ধুর সাথে যোগাযোগ করে একটা বাসা ভাড়া নিয়েছে রিয়াব। মায়ের রেখে যাওয়া বেশ কয়েকটা টাকা ছিল, যা এখন কাজে লাগছে। বাস এসে পড়েছে, দুজনে উঠে বসলো। নরম সিটটায় বসে একবার জানালা দিয়ে মুখ বের করে নিজের গ্রামের শেষ সীমানাটা দেখে নিল। আর এই গ্রামে পা দেবে না। এই শহরটা তাকে শুধু কষ্টই দিয়েছে। নতুনভাবে বাঁচার তাগিদে যাচ্ছে। বাঁচতে হলে এবার বোনের জন্য বাঁচবে সে। বোনকে ভালো পাত্রস্থ করতে পারলেই সে হাঁপ ছেড়ে বাঁচে। দুনিয়াটা যে ভালো নয়। নিজের স্বার্থে আঘাত লাগলে মানুষ নিকৃষ্ট হতেও পিছপা হয় না। স্বার্থে সবাই বাঁচে, কিন্তু সে কখনো স্বার্থপর হবে না। যতদিন বেঁচে থাকবে নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। উপরওয়ালা খুশি হলে যে তার বোনটাও সুখে থাকবে। নিজের চিন্তা কি করে। শেষ রাতের দিকে চোখটা লেগে এসেছিল তাহিবের। সকাল 7টায় উঠতে হবে তাকে, জরুরি একটা মিটিং আছে। অ্যালার্মের শব্দে ধরবর করে উঠে মাথাটা চেপে ধরলো। ইস, কেমন ব্যথা করছে। পাশে অনিন্দিতাকে না দেখে তাড়াতাড়ি ব্যালকনিতে গিয়ে চমকে দুপা পিছিয়ে গেল সে। অনিন্দিতা এখনো ওইভাবেই দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। সারাটা রাত এভাবেই ছিল। ভাবতেই তাহিবের নিজেকে দোষ দিতে লাগলো। সে কেন ডেকে নিয়ে গেল না? সে তো জানে মেয়েটির মনের অবস্থা। কোনো কিছু না ভেবে তাহিব অনিন্দিতার হাত ধরে রুমে নিয়ে আসলো। অনিন্দিতার কোনো রেসপন্স নেই। ওকে যেভাবে নেওয়া হচ্ছে সেভাবেই চলছে। ঘরে এসে হাতে কাপড়ের ব্যাগ ধরিয়ে দিয়ে তাহিব বসে পড়লো বিছানায়। সে ভাবতে পারছে না একটা মানুষ মন থেকে কতটা ভেঙে পড়লে সারাটা রাত ওইভাবে দাঁড়িয়ে কাটাতে পারে। অনিন্দিতা নিজের জন্য কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। তাহিবের একটু মনক্ষুণ্ণ হলো। একটু কি কথা বলা যেত না? একটু ফ্রেশ হয়ে আসতেই তাহিবের চোখ গেল অনিন্দিতার স্নিগ্ধ মুখের দিকে। কি মায়া এ মুখে, যা তাকে বারবার কাছে টানে। এক অজানা আকর্ষণ কাজ করছে তাহিবের মনে। কেমন পাগল পাগল লাগছে। ঘরের মধ্যে থেকে এগিয়ে গেল অনিন্দিতার দিকে। এত কাছে তাহিবকে দেখে অনিন্দিতা দৃঢ় চোখে এক পলক দেখালো। কি ছিল সেই চোখে? তাহিব সরে আসলো।
আর এগোনোর সাহস হলো না তার। অনিন্দিতা কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে আসলো। অনিন্দিতা যেতেই তাহিব ধপ করে বসে পড়ে মাথাটা চেপে ধরলো। বাকিটা দিন তার জন্য কি দুর্বিষহ হবে সে ভালোই বুঝতে পারছে। তারই বা কি করণীয়। অনিন্দিতা ঘর থেকে বের হয়ে এই শুনতে পেল হাসি ঠাট্টার আওয়াজ। সেদিকে এগিয়ে গেল। কালকের মেয়েগুলো আড্ডা দিচ্ছে নিজেদের মতো করে। অনিন্দিতাকে দেখেই তারা মিটিমিটি হাসতে লাগলো। অনিন্দিতা পাত্তা না দিয়ে রান্নাঘরে চলে গেল। এতে মেয়েগুলো ভেবে নিল অনিন্দিতা লজ্জা পেয়েছে, তাই সবগুলো হো হো করে হাসতে লাগলো। এটাই তো মজা। অনিন্দিতা রান্নাঘরে যেতেই তার শাশুড়ি বলে উঠল, নতুন বউ এখানে কি কিসের কাজ? আজকে রিসেপশন আছে, বাবার বাড়ি যেতে হবে তোমার। এরপর এসে সংসারের হাল ধরলেও চলবে। এই দুটো দিন আমি সামলে নিতে পারবো। এতদিন আমি সামলেছি। আমার ছেলেকে সামলানোর দায়িত্বটা ঠিকভাবে পালন করতে হবে। সংসারের দিকটা আমিই দেখব। যাও, ছেলের কাছে যাও। অনিন্দিতা মাথা নেড়ে সাইজা নিয়ে বের হয়ে আসলো। ঘরে না গিয়ে মেয়েগুলোর পাশে বসলো। আজ আবার ওই বাড়িতে যেতে হবে ভাবতে অনিন্দিতার কপালের রগ ফুলে উঠলো। নাও করতে পারবে না। এমন সময় বৃদ্ধ একজন মহিলা অনিন্দিতার সামনে এসে তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। অনিন্দিতা খানিকটা ভরকে গেল। এভাবে দেখছে কেন তাকে? কে এই বৃদ্ধা? কি হয় তার? কিছু কি বলবে? কিন্তু কি বলবে? এসব ভেবেই 5 মিনিট কাটিয়ে দিল অনিন্দিতা। হঠাৎ করে হেসে উঠলো আপন মনে। সে এত ভাবছে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে ঝটপট সিদ্ধান্ত নিয়ে ফেলা মেয়েটি এখন একটুখানি বিষয়ে এত ভাবছে। তার এই পরিবর্তন কেন? রিয়াবের জন্য? সে তো ছায়ার মতো আগলে রাখতো অনিন্দিতাকে। রিয়াবের কথা মনে পড়তে অনিন্দিতার মুখ মলিন হয়ে এলো। কি করছে কে জানে? ঠিক আছে তো তার প্রাণটা? কতই না কষ্ট দিল সে রিয়াবকে। এসব ভাবতে এতই বিপদ ছিল যে বৃদ্ধারা কখন চলে গেছে টেরি পায়নি। অনিন্দিতা আবার হাসলো। বর্তমানে তার অকারণেই হাসি পাচ্ছে। হাসিটা কেমন অনিন্দিতা জানা নেই। রিসেপশন প্রায় শেষের দিকে। অনিন্দিতার বাড়ির সবাই অনেক আগেই চলে এসছে। একমাত্র ঈশার সাথেই কথা বলেছে অনিন্দিতা, আর কারোর সাথেই কথা বলেনি। অভিমানটা তীব্র, সাথে রাগ। অনিন্দিতার বাবা মা মুখ মলিন করে মেয়ের দিকে তাকিয়েছিল পুরো সময়টাই। একদিনই মেয়েটা কেমন হয়ে গেছে, মূর্তির মতো থাকে, প্রয়োজনেও নড়ে না। দীর্ঘশ্বাস ফেলে তাহিবের বাবার সাথে কথা বলতে শুরু করলো। মেয়ে জামাইকে নিয়ে রওনা হবে এবার। ভালোই পথ, যেতে যেতে অনেকটা রাত হবে। রওনা হওয়ার আগে অনিন্দিতার মা হাসি মুখে এগিয়ে গেল অনিন্দিতার দিকে, যা দেখে অনিন্দিতার ভ্রু কুঁচকে এলো। বর্তমানে অনিন্দিতার কাউকেই সহ্য হচ্ছে না। নিজের উপরেই বিরক্ত হচ্ছে সে। অন্যদিকে তাহিব অনিন্দিতার পাশে বসে অপলক দেখছে তাকে। অপরূপা এই নারীটি তার বউ ভাবতেই মনের মধ্যে একরাশ ভালো লাগা কাজ করে। আবার যখন মনে হয় নারীটি নিজের মনে অন্য কাউকে বসিয়েছে, তখন নিজেকে সবচেয়ে ব্যর্থ মনে হয়। কেন সে আগে এলো অনিন্দিতার জীবনে? অনিন্দিতার মা এসে মেয়ের পাশে দাঁড়ালো। অনিন্দিতা নড়ল না, একটুও তাকালো না। এতে অনিন্দিতার মার খুব খারাপ লাগলো। মেয়ের উপেক্ষা কিভাবে সহ্য করবে সে? তারা কি বেশি অন্যায় করে ফেলেছে? বেশি কষ্ট দিয়ে ফেলেছে? আবার ভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সংসার করতে শিখবে, মানিয়ে নিতে শিখবে, আবার আগের মতোই হয়ে যাবে। তাদের এখন কী বা করার আছে? এই আশায় বুকে ধারণ করা ছাড়া আর কিচ্ছু করার নেই তাদের। অনেক তো করেই ফেলেছে। গুড, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন হাই। এবার আপনি আসতে পারেন। ফলাফল খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। এমন কথায় রিয়াব অবাক হলো। ইন্টারভিউ রুমে বসে আছে। 2 দিন হলো ঢাকায় এসছে। ভাড়া বাসায় উঠে গোছাতে 1 দিন সময় লেগে গেছে। এই তো কালকে একটা ইন্টারভিউ দিয়ে এসছে, কিন্তু মনে হয় না চাকরিটা হবে। সবার আগে তাদের কথা হলো টাকা আছে, না থাকলে আসতে পারেন। রিয়াব চলে এসেছিল কারণ রিয়াবের কাছে কর্তৃপক্ষের ডিমান্ড মেটানোর এত টাকা নেই। হাইরে দুনিয়া, নিজের যোগ্যতা থাকতেও টাকার জন্য চাকরি হয় না, এমন দুনিয়াকে রিয়াব ধিক্কার জানায়। এসব ভেবে ভ্রুগোসকে কিছুক্ষণ আপনাদের কোনো ডিমান্ড নেই? রিয়াবের এমন কথায় ওনারা রাগ না করে হালকা হাসলো। রিয়াব আবারও অবাক হলো। জি না, আমাদের কোনো ডিমান্ড নেই। আমরা যোগ্যতা দেখে এমপ্লয় নিই, টাকা দেখে না। রিয়াব আর কিচ্ছু বলো না, মুচকি এসে বিদায় নিয়ে চলে আসলো। মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে। অফিস থেকে বের হয়ে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে চলে আসলো। লোকাল বাসে চেপে বসে ভাবতে লাগলো চাকরি না হওয়া পর্যন্ত এভাবেই চলতে হবে। বোনকে কখনো সে কষ্ট পেতে দেবে না। জাহাঙ্গীরনগর ভার্সিটিটা পার করতে গিয়ে রিয়াবের মনের মধ্যে ধাক্কা খেলো সেই দিনটার কথা। সেদিন ছিল ভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা। রিয়াবরা সবে 4th বর্ষে উঠেছে। কয়েকদিন আগে নবীনবরণ হয়ে গেছে। বিতর্ক প্রতিযোগিতাটা হবে অন্য ভার্সিটির সাথে। সিনিয়রদের মধ্যে 2 জন, রিয়াব আর রিয়াবের বন্ধু আসান। 3য় বর্ষ থেকে 1 জন আর 1ম বর্ষ থেকে 1 জন। সবাই চলে আসলেও 1ম বর্ষের প্রতিযোগী আসছে না। সবাই টেনশনে পড়ে গেছে। হঠাৎ সবাইকে চিন্তার হাত থেকে বাঁচাতেই একজন মেয়ে বলে উঠল, আপনারা চাইলে আমি অংশ নিতে পারি। পাশ থেকে একজন মেয়ে ঠেস দিয়ে বলে উঠল, এটা কি তুমি দৌড়ের প্রতিযোগিতা ভেবেছো?
যে না পারলেও অংশ নিতে সমস্যা নেই? এটি বিতর্ক, এখানে পারতে হবে। মেয়েটি আর কাউকে কিছু না বলে আসনে বসে পড়লো। প্রিন্সিপাল মাথায় হাত দিয়ে বসলো। কি হবে এখন? এত কিছুর মাঝে একজন এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, রিয়াব। দীর্ঘদিনের সেই পরিচিত মেয়েটি আজ এতদিন পর তার সামনে। কি করে? এই তো রিয়াবের মনে আছে, মেয়েটি যখন স্কুলে যেত, রিয়াব তখন এইচএসসি পরীক্ষার্থী। রাস্তায় দেখা হলে মেয়েটির ভুবন ভুরনো হাসিতে রিয়াবের বুক ধুকপুক ধুকপুক করতো। মনের ভিতর অপার্থিব এক আনন্দ খেলা করত। ভাসিয়ে নিয়ে যেত অচেনা এক রাজ্যে, যে রাজ্যের রাজা রিয়াব আর রানী হলো সেই মেয়েটি। কিন্তু সে রাজ্যটা একটু পরেই ধোঁয়াশা হয়ে যেত যখন মেয়েটি তাকে ক্রস করে চলে যেত। হালকা খারাপ লাগা যুক্ত হতো। আবার কালকে দেখা হবে ভেবেই নিমেষেই খারাপ লাগাটা কেটে যেত। মনে মনে মেয়েটির নাম আওড়াতো, অনিন্দিতা। অনিন্দিতা, এ যেন ভালো খারাপ অনুভূতির সংমিশ্রণ। এতদিন পর মেয়েটিকে নিজের ভার্সিটিতে দেখে রিহাব যেন হাতে চাঁদ পেয়ে গেল। কিন্তু পরক্ষণে নিজের অবস্থান মনে করে নিজেকে সংযত করে নিল। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এবার তাকে যেতে হবে। পক্ষে দলের বিরুদ্ধে শক্ত যুক্তি তুলে দিয়ে ধরে রিয়াব অনিন্দিতার বিজয়ী শিরোপাটা অর্জন করে নিল। সবাই অবাক হয়ে অনিন্দিতার পারফরমেন্স দেখছে। প্র্যাকটিস ছাড়া এত সুন্দর বিতর্ক সম্ভব নয়। অনিন্দিতা বাইরে এসে ঠেস মারা মেয়েটিকে বলল, আপনি হয়তো আমাকে ভালো করে খেয়াল করেননি। কলেজ থেকে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতর্কিত আতিয়া অনিন্দিতা। ভালো কিছুতে উৎসাহ দিতে না পারলে এমন কিছু বলবেন না, আশাহত হয়ে পড়ে। অনিন্দিতা মেয়েটির কাছ থেকে চলে আসলো। প্রিন্সিপাল এসে ধন্যবাদ সহ কিছু উপহার তুলে দিল অনিন্দিতার হাতে। প্রথমে একটু ইতস্তত করলেও না নিলে বেয়াদবিভাবে ভেবে নিয়ে নিল উপহার। সেদিন আর ক্লাস হলো না। বাড়ি ফেরার জন্য যখনই অনিন্দিতা রিক্সা চেপে বসবে, হুড়মুড় করে আরেকজন রিক্সাটাই অনিন্দিতার পাশে বসে পড়লো। প্রথমে একটু ভয় পেলেও পরে পরিচিত সেই মুখ দেখে অনিন্দিতা মুচকি হাসলো। ঝটকা খেলো রিয়াব। ভেবেছিল অনিন্দিতা অপমান করবে তাকে, কিন্তু হলো উল্টোটা। রিয়াবকে ভালোভাবে বসার জায়গা দিয়ে রিক্সাওয়ালা মামাকে যেতে বললো। রিয়াব যেন ঘরের মধ্যে আছে, তাই দেখে অনিন্দিতা শব্দ করে হেসে দিয়ে বলল, মিস্টার রিয়াব, মুখটা বন্ধ করেন, এত অবাক হওয়ার কিছু নেই। রিয়াব ততমত খেয়ে মুখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে নিল। এরপর অনিন্দিতার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তুমি আপনি এখানে ঢাকা ভার্সিটিতে চান্স পেও? তুমি করেই বলো। আমি আপনি করতে পারবো না। একজনের জন্য ঢাকা ভার্সিটি ছেড়ে এই ভার্সিটিটা সিলেক্ট করলাম। রিয়াব আরেকটু ঝটকা খেলো। কার জন্য? তবে অনিন্দিতার বয়ফ্রেন্ড আছে, তার জন্যই এখানে। মনটা খারাপ হয়ে গেল রিয়াবের। সেই খিলখিল হাসির আওয়াজ যে রিয়াব এখনো ভুলতে পারেনি। অনিন্দিতার মায়াময়ী রূপটা মনে হলেই রিয়াবের হার্টবিট বন্ধ হয়ে যায়। নিষিদ্ধ সব ইচ্ছে মনের মধ্যে জেগে বসে, যা কোনোদিনও সম্ভব না। না, এইসব রিয়াব অনিন্দিতাকে বলতে পারবে না, এসব কখনো সত্য হবে। দুজনের মধ্যে বিস্তর ব্যবধান। যদিও ভালোবাসা দড়ি গরিব জাত দেখে হয় না, কিন্তু সমাজ যে মানবে না। বারবার মনে করিয়ে দিবে রিয়াবের অবস্থা নিচুতে। আর ভাবতে পারছে না, এতদিন মনের মধ্যে একজনকে রেখে জীবন পার করেছিল, কিন্তু এখন মনে হয় না সম্ভব হবে। তার মায়াময়ী যে তার সামনে, কিভাবে তার অনুভূতি থেকে পালিয়ে বেড়াবে। রিয়াবের জল্পনা কল্পনার মধ্যেই অনিন্দিতা রিয়াবের হাত শক্ত করে ধরে বলল, জানো রিয়াব, আমি সেই আগের রিয়াবকে এখনো ভুলতে পারিনি। সাইকেল করে যাওয়া, হঠাৎ করেই আমাকে দেখে হুড়মুড় করে নেমে পড়া, আমি যখন হাসতাম তখন নিবিড় চোখে দেখা, খুব মিস করি দিনগুলো। ভুলতে দিত না আমাকে। তোমার অনুপস্থিতিতে তোমাকে মনের মধ্যে বাঁচিয়ে রেখেছি। বিষাদ লাগতো সব। তোমার আশেপাশে থাকার জন্য পড়াশুনো শুরু করলাম, জানোই তো। আগে খুব ফাঁকি দিতাম। ঢাকা ভার্সিটিতে চান্স পেলাম, বাড়িতে জানাইনি। অপেক্ষা ইউনিভার্সিটির, অবশেষে চান্স পেলাম। সেদিন মনে হয়েছিল আমি হাতে চাঁদ পেয়ে গেছি। সেদিন থেকে অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য। মনের মধ্যে এত পরিমাণ হালকা লাগছে কি বলবো। যাই হোক, সেই ছোট্ট মেয়ের মনে আগেই জায়গা করে নিয়েছ। এখন আর ছোট নেই, যথেষ্ট বড় হয়েছি। আবেগ মোহ ভেবে আমার ভালোবাসাকে অপমান করো না। অনিন্দিতার বাসা আসতেই ভাড়া বেরিয়ে অনিন্দিতা নেমে গেল। মনের মধ্যে কেমন ভয় ভয় করছে, রিয়াবকে হারিয়ে ফেলবে না তো। অন্যদিকে রিয়াব এখনো জমে বসে আছে। অন্য কিছু তার মাথায় ঢুকছে না, শুধু অনিন্দিতার বলা কথাগুলো ঘুরছে। আজকে এত বড় একটা প্রাপ্তি পাবে সে ভাবতেও পারেনি। হঠাৎই মনটা খুশিতে ভরে উঠল। মেসে ঢোকার আগে প্রকৃতিটা উপভোগ করার জন্য পার্ক সাইড থেকে ঘুরে আসলো। ফুরফুরে লাগছে আজ। মনে হচ্ছে নতুন নতুন প্রেমে পড়েছে সে। সেই কৈশোর বয়সে প্রেমিকের মতো লাগছে তাকে।
এই গাইতে ইচ্ছে করছে, এই নাচতে ইচ্ছে করছে, এই অনিন্দি থেকে হাজারটা কল্পনায় সাজাতে ইচ্ছে করছে। আনমনে রিয়াবের মুখ থেকে বেরিয়ে আসলো, প্রিয়, তুমি আসলে হঠাৎ করে রাঙিয়ে দিলে ভুবনটা। তোমার মায়া জাদুতে তুমি এসেছো আমার ভুবনে একটুখানি সুখ নিয়ে। রিয়াবের নিজেকে পাগল পাগল লাগছে, ম্যাচিওর থেকে ইম্যাচিওর লাগছে, কবি কবি ভাব এসে গেছে। হঠাৎই রিয়াব শব্দ করে হেসে দিল, এত আনন্দ লাগছে কেন আজ? হ্যাঁ, নিজেকে ঠিকঠাক করে মেসেতে ঢুকে পড়ল রিয়াব। কন্ডাক্টরের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসলো রিয়াব। এতক্ষণ সে অতীত নিয়ে ভাবছিল, কতই না ভালো লাগছিল দিনগুলো। দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো বুক চিরে। পাশে দাঁড়িয়ে থাকা কন্ডাক্টরের মুখটাও আধারে ঢেকে গেল। রিয়াব বুঝলো না ব্যাপারটা, ভাবলো হয়তো সেও এই দীর্ঘশ্বাসের সাথে সুপরিচিত। হয়তো দিন শেষে তার বুক হাহাকারে ঢেকে যায়। সবাই যে ভালোবাসার কাঙ্গাল, কেউ পায় কেউ হারায়, আবার কেউ ধরে রাখতে পারে না দুনিয়ার নিয়ম। বাস থেকে নেমে আস্তে আস্তে হাঁটা ধরলো রিয়াব। আর 5 মিনিটের রাস্তা, হাঁটতে ভালো লাগছে। বিকেল হয়ে গেছে, একটু পর জ্বলে থাকা সূর্যের রক্তিম হয়ে মিলে যাবে বিশাল আকাশের বুকে। রিয়াব ভাবে, সূর্যেরও তো মাথা গোঁজার ঠাঁই আছে। আকাশের বুকে যেমন কেমন জলজল করে, আবার একসময় আকাশের বুকেই মিলিয়ে যায়। সেও তো কোনো একসময় কারো মনে সূর্যের মতো জলজল করত, আবার অনায়াসে প্রেয়সীর কোলে মিলিয়ে যেতে পারতো। সবটাই অতীত হয়ে গেছে, যার সাথে বর্তমানের কোনো সম্পর্ক নেই। কলিং বেল বাজানোর আগে মুখে হাসি টেনে নিল। বোনকে বুঝতে দেওয়া যাবে না। হাসি মুখে দরজা খুলে দিল রিহা। বিনিময়ে রিহাব ও হাসি ফিরিয়ে দিয়ে ঘরে ঢুকে পড়লো। টুকটাক কথা বলে ফ্রেশ হতে লাগলো। সব থেকে একটু বের হবে, রাতের পরিবেশে দুঃখটা মিলিয়ে দেবে। রিয়াব হাতে একটি চিরকুট নিয়ে বসে আছে, মাথায় কিছুই খেলছে না তার। সবকিছুই ধোঁয়াশা লাগছে। সত্যটা সামনে দেখেও তার কাছে মিথ্যে মনে হচ্ছে। কেন এমনটা করবে সে? তার কি প্রয়োজন, কি স্বার্থ লুকিয়ে আছে? এসব ভেবে চিরকুটটা আবার খুললো। সেখানে সুন্দর হাতের লেখায় লেখা, সত্য খুঁজছো? সত্য তো তোমার সামনে। ভাবছো সামনে কোথায়? একটু ভালোভাবে ভেবে দেখো, হয়তো তোমার কাছের মানুষই তোমার কষ্টের কারণ। আচ্ছা যাও, আর একটু সহজ করে দেই। তোমার বেস্ট ফ্রেন্ড কোথায়? খোঁজ নিয়েছো? হঠাৎ করে হারিয়ে গেল কেন? আশা করছি আর খোলাসা করতে হবে না, যা বোঝার বোঝা যাবে। কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল, মেলাতে লাগলো অঙ্কগুলো। মিলতে গিয়েও মিলছে না। কোথাও একটা গরমিল তো আছেই, সেটাই খুঁজে বের করতে হবে। চারপাশটা ভালো করে দেখতে বের হয়েছিল সে। পরিবেশটা থাকার উপযোগী কিনা, কোনো খারাপ দিক আছে কিনা সবই দেখতে গিয়েছিল। বোনকে সে সর্বোচ্চ সেফে রাখতে চায়। এমনিতেই পরিস্থিতি অত্যন্ত খারাপ। মেয়েরা একা নিরাপদে বের হতেই পারে না। একদল ওত পেতে থাকে কিভাবে মেয়েদের হেনস্থা করা যায়। মনে হয় এরই মাঝে একদল লোকের সুখ। মোড়ে চায়ের দোকানে বসে কেবল চায়ের অর্ডার দিয়েছে। পাশে বসে লোকটার সাথে কুশল বিনিময় করছে। এমন সময় 7 বছরের মতো একটি বাচ্চা ছেলে দৌড়ে আসলো রিয়াবের সামনে। ছেলেটা রিয়াবকে দেখে ওদিক ওদিক চোখ দিয়ে হাতে একটা খাম ধরিয়ে দিল। রিয়াব কিছু না বুঝে প্রশ্ন করবে তার আগে ছেলেটি বলে উঠল, আমাকে আপনার মতোই একটা লোক এটা দিতে বলল। এজন্য আমি অনেকগুলো চকলেটও পেয়েছি। কত মজার চকলেটগুলো, আমি কোনোদিনই খাইনি এমন চকলেট। ছেলেটির অকপট জবাবে রিয়া বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। তার বুঝতে বাকি নেই কারো কথায় আর চকলেটের লোভে ছেলেটি কাজটা করেছে। রিয়া বেঞ্চ থেকে উঠে ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসলো। ছেলেটির মুখ দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে, পাওয়ারই কথা। হয়তো ভাবছে রিয়াব তাকে বকা দেবে, না হয় মারবে। রিয়াব বাজে ছেলেটির ভয় ভয় মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রিয়াবের মুচকি হাসি এক নিমিষে ছেলেটির ভয় দূর করে দিল। রিয়াব এবার ছেলেটির গালে আলতোভাবে হাত রেখে আচ্ছা বুঝলাম, তোমাকে একটি লোক দিতে বলেছে আর তুমি চকলেটের লোভে নিয়ে এসেছো। কিন্তু বাবা, তুমি কি জানো লোভ অত্যন্ত খারাপ। এই লোভের কারণেই অনেকের মৃত্যু হয়। রিয়াব থামলো। ছেলেটি পরবর্তী কথা শোনার জন্য উৎসুক নয়নে তাকিয়ে আছে। রিয়াব আর চুপ না থেকে বলল, ধরো তোমাকে একজন চকলেট দিবে বলে বা মজার মজার চকলেট দেখিয়ে উঠিয়ে নিয়ে গেল, তারপর তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দিল, বাবা মার থেকে দূরে। আর কখনো চাইলেও বাবা মা বন্ধুদের দেখতে পারবে না। তখন কি হবে ভাবো তো? তোমার কষ্ট হবে না? তার থেকে বেশি তোমার বাবা মা বন্ধুরা কষ্ট পাবে। এটা কি তুমি চাও? এমন কথা ছেলেটি দৃঢ় চোখে তাকালো রিয়াবের প্রশ্নাত্মক চোখের দিকে। ধীর কণ্ঠে বলে উঠল, আমি আমার বাবা মাকে ছাড়া একদম থাকতে পারি না। আমি চাই না তারা কষ্ট পাক। একা থাকতে খুব ভয় করবে আমার। রিয়াব হাসলো। বাচ্চাটার সাথে কথা বলে খুব ভালো লাগছে তার। বাচ্চাটাও কেমন বুঝতে পারছে তার কথা। রিয়াব বাচ্চাটাকে কোলে উঠিয়ে বলল, তাহলে তোমাকে কি করতে হবে? যে কোনো অপরিচিত ব্যক্তি যদি তোমায় ডাকে তাহলে যাবে না, চকলেটের লোভ দেখালেও না।
তখন সাহস নিয়ে বলবে আমার চকলেট চাই না। তোমার যদি বেশি চকলেট খেতে ইচ্ছা করে আমাকে বলবে। ওই যে দেখো বিল্ডিংটা, তারপরের বিল্ডিংটাই থাকি আমি, ওখানে চলে যাবে। তবুও অপরিচিতদের কথায় কিছু করবে না, মনে থাকবে? ছেলেটি যেন রিয়াবের সব কথা বুঝতে পেরেছে। ছেলেটি বিস্তর হেসে মাথা দুবার ঝাঁকিয়ে সায় জানালো। আর রিয়াবকে দারুণ পছন্দ হয়েছে তার। কি সুন্দর করে বোঝালো তাকে। বাচ্চাটির মুখে হাসি দেখে রিয়াবের মুখেও হাসি ফুটে উঠল। বাচ্চাটিকে নামিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। অনেকটা বেলা হয়েছে, তাকেও ফিরতে হবে। সকালটা তার দারুণ কাটলো, হালকা লাগছে অনেকটা। বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে চিরকুটটা করে দেখতেই তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কে হতে পারে? রিয়া আবার ভাবতে পারছে না। দেখা যাক সময় আর সুযোগ কি বলে। তার আগে চিরকুটের মালিককে তার খুঁজতে হবে। আবার সেই বা কোথায় হারিয়ে গেল খোঁজ করতে হবে। গায়ের শার্ট জড়িয়ে বের হয়ে গেল রিয়াব। উদ্দেশ্য ভার্সিটি ক্যাম্পাসে যাবে। অনেকদিন যাওয়া হয় না সেই বাগানটায়, যেখানে বসে দুজনে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছে। কত প্রেমময় বাণী আবড়িয়েছে দুজনে, ভালোবাসায় সিক্ত হয়েছে দুজন। আজ খুব মনে পড়ছে সময়গুলোর কথা। স্মৃতিগুলো কি ভোলার নাকি? বাগানের এক সাইডে একটি বকুল গাছ ছিল, তার নিচে বসে দুজনে গল্প করত। রিয়াব সেখানে গিয়ে নিজের শরীরটা এলিয়ে দিল। জায়গাটার মতো স্মৃতিগুলো প্রাণবন্ত লাগছে। রিয়াবের মনে হচ্ছে অনেকদিন তার পাশে শুয়ে আছে। খুব করে উপলব্ধি করতে পারছে মেয়েটিকে। চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখের পানিও নির্লজ্জের মতো বের হয়ে আসে। কেটে গেছে একদিন, এর মধ্যে অফিস থেকে ফোন এসেছিল, আজকে দেখা করার কথা বলেছে। রিয়াব কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই সকাল থেকে মনটা ভালো। কষ্টের মাঝেও একটুখানি আশার আলো পেয়েছে। অফিসের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ানকে বিষণ্ণ মুখে বসে থেকে রিয়াব কিছুটা ভ্রু কুঁচকাল। পাত্তা না দিয়ে অফিসের ভিতর ঢুকে পড়ল। লিফট বেয়ে মেইন অফিসে ঢুকতেই একজন এসে এমডির রুমে নিয়ে গেল। সালাম জানিয়ে বসার অনুমতি নিয়ে বসে পড়ল। এমডি কিছুটা নুরুর পালন করে বলল, তুমি করেই বলছি, ছেলের সমান তুমি। তোমার গেটআপ দেখে আমি সত্যি অবাক হচ্ছি, তাই সরাসরি কথা বলতে ডেকে নিয়ে আসলাম। ইতিমধ্যে বুঝে গেছো যে তোমার জব কনফার্ম। এখানে মেন কথা হলো, এখানে তোমার কাজের দক্ষতা দেখব আমরা। যদি আশাপূরণ ফল পাই তাহলে তোমাকে বাইরের কান্ট্রিতে স্টাফ করব। ব্যবসার সুবিধা এতে বৃদ্ধি পাবে। রিয়াব যেন হাতে চাঁদ পেয়ে গেল। প্রেয়সীর স্মৃতি থেকে সে বহু দূরে থাকবে, এটাই তো সে চায়। পরক্ষণে বোনের কথা মনে করে বলল, আমার দ্বিমত এক জায়গায়, তা হলো আমার বোন। আমার বোনকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না স্যার। দুনিয়াতে আপন বলতে আমার ছোট বোনটাই। যদি আমার সাথে আমার বোনকেও নিয়ে যাওয়ার সুযোগ করে দেন তাহলে আমি সিউরিটি দিতে পারবো আমার দ্বারা আপনার ব্যবসার অতি লাভ না হলেও লস হবে না। কাজের ক্ষেত্রে আমি আমার বাবার আদর্শকে ধারণ করি। রিয়াবের কথা বসের পছন্দ হয়েছে। সে একগাল হেসে বলল, তোমার পার্সোনালিটি দেখে আমি খুব খুশি। এরকম একজন চাচ্ছিলাম। অলরাইট, তুমি কাল থেকে কাজে জয়েন করো। তোমার কাজের উপর লক্ষ্য করা হবে। একটা ডিল কনফার্ম করতে হবে। একটা ডিল কনফার্ম করতে পারলেই তুমি এই সুযোগটা পাবে। তোমাকে কাজের সম্পর্ক বুঝিয়ে দেবে ম্যানেজার। রিয়াব মুচকি হেসে মাথা নাড়ালো। বসে থেকে বিদায় নিয়ে ম্যানেজারের পিছু পিছু হাঁটা ধরলো। কিছুক্ষণে কাজ বুঝিয়ে দিয়ে একটা খাম ধরিয়ে দিল রিয়াবের হাতে। রিয়াব অবাক হয়ে কিছু বলবে তার আগে ম্যানেজার বলে উঠল, এখানে যাদের জব কনফার্ম হয় তাদের অ্যাডভান্স পেমেন্ট করা হয়। আশা করি আপনারা বেস্টটা দিয়ে চেষ্টা করবেন। ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে, তবু কর্মজীবীদের স্যার খুশি রাখার চেষ্টা করে। মানুষটা একদম মাটির। কথাগুলো শুনে রিয়াবের মনে বস আর ম্যানেজারের প্রতি আলাদা শ্রদ্ধা বোধ জাগলো। কয়জন বস এমন ভাবতে পারে? কিছুটা দৃঢ়তার সাথে বলতো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। বিপদের সময় যে প্রতিষ্ঠান আমার পাশে দাঁড়িয়েছে সেই প্রতিষ্ঠানের জন্য আমি সর্বদা হাজির। আসি, কাল দেখা হবে স্যার। ম্যানেজার মুচকি হেসে বিদায় জানাতো। এখন দেখার পালা এরপর কি হয়। রিয়াব খুশি মনে অফিস থেকে বের হলো। টাকাগুলো পেয়ে যে কত যে উপকার হলো বলার বাইরে। বোনকে ভর্তি করিয়ে দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু এখন প্ল্যান অন্যটা। যদি কাজ দিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারে তাহলে তো এখান থেকে চলে যাবে। যে দেশে যাবে সে দেশেই ভর্তি করিয়ে দেবে। তার আগে বোনকে একটা স্পোকেন ইংলিশ কোচিংয়ে ভর্তি করাতে হবে। বাইরের দেশে ইংরেজি না জানলে হবে নাকি? হ্যাঁ, অতটাও পারদর্শী নয় রিহা ইংরেজিতে। কিছু শপিংও করতে হবে। কতদিন ভালো মন্দ খায় না বোনটা। কিছু ভালো মন্দ বাজারও করতে হবে। বোনকে নিয়ে আজকে দামি রেস্টুরেন্টে খাবে। নিজে তো কাজের ছলে হলেও ঘুরছে। বোন তো সেই যে এসছে আর বের হয়নি। এসব ভাবতে ভাবতে যখন গেট পেরোবে কারো কান্নার আওয়াজ শুনে হকচকিয়ে গেল রিয়াব। মাথা ঘুরিয়ে আশেপাশে তাকাতে দেখতে পেল দারোয়ানের মুখ হাত চেপে গাচ্ছে সে। কিছুটা ইতস্তত নিয়ে এগিয়ে গিয়ে বলল, চাচা কাঁদছেন কেন?
কি হয়েছে আপনার? অসুস্থ আপনি? কান্নার মাঝে কারো আওয়াজ শুনে দারোয়ান তাড়াতাড়ি চোখ মুছে নিল। হাসার চেষ্টা করে কিছু বলবে তার আগে রিয়া আমাকে বলুন কি হয়েছে, আমি কোনোভাবে সাহায্য করতে পারি কিনা দেখি। দারোয়ান লোকটি বিষণ্ণ মনে বলতে শুরু করলো। আমার মেয়েটা হসপিটালে ভর্তি, অনেক টাকা লাগবে বাবা। আমি এত টাকা কোথায় পাবো? সাধারণ একজন দারোয়ান আমি একজন অক্ষম বাবা, একজন অক্ষম স্বামী। না কখনো স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে পেরেছি, না মেয়ের প্রতি। রিয়াবের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। একজন মেয়ের জন্য বাবার আহাজারি হৃদয়স্পর্শী। রিয়াব একবার নিজের পকেটে হাত দিয়ে দারোয়ান চাচার দিকে তাকালো। মস্তিষ্ক বলছে, তুই কেন তোর টাকা দিতে যাবি? এগুলো তোর অনেক দরকার, কত কিছু ভেবে রেখেছিলি। তার কষ্ট কেন তুই বুঝবি? সবাই স্বার্থের জন্য লড়ে, তুই কেন অন্যের কথা ভাববি? মন বলছে তুই যদি মানুষ হয়ে থাকিস অবশ্যই টাকাগুলো দিয়ে চাচাকে সাহায্য করবি, নিজের কথা ভাববি না। তুই ভালো পোস্ট পেয়েছিস, অনেক টাকা ইনকাম করতে পারবে, ভবিষ্যতে স্বপ্নগুলো পূরণ করতে পারবে। অথচ আজ টাকার অভাবে মেয়েটা মারা গেলে চাচার সন্তান আর হয়ে মৃত্যু পর্যন্ত ধুকে ধুকে কষ্ট পাবে। রিয়াব চোখটা বন্ধ করে নিল। বিবেক নাড়া দিচ্ছে খুব করে। পকেট থেকে খামটা বের করে চাচার দিকে এগিয়ে দিল। চাচা তখন কান্না ফুলে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রিয়াবের দিকে। রিয়াব আশ্বস্ত কণ্ঠে বলে উঠল, এখানে কত আছে জানি না চাচা, আপনারও বা কত হেল্প হবে তাও বুঝতে পারছি না, কিন্তু কিছুটা হলেও হেল্প হবে। আপনি এটা রাখুন, ধরে নিন। আপনার ছেলে তার বোনের চিকিৎসার জন্য টাকা দিয়েছে, না বলবেন না। আপনি হাসপাতালে চলে যান। রিয়াবের কথায় চমকে উঠল দারোয়ান চাচা। এমন মানুষও হয়? খুশিতে তার চোখ চিকচিক করে উঠল। ঝাপটে ধরল রিয়াবকে, আবার হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, এখন তো যেতে পারবো না বাবা, ডিউটির সময় কোথাও যাওয়া নিষেধ, গেলে সেই রাতে যেতে হবে। দারোয়ান চাচার কথায় রিয়াব ব্যতিব্যস্ত হয়ে বলল, এ কি কথা চাচা? আপনার আগে মেয়ের কাছে যাওয়া প্রয়োজন। কোম্পানি বুঝবে বললে না হয় ওসব বাদ দিন, আপনি যান। না আসা পর্যন্ত আমি এই দিকটা দেখব। যান যান, কথা। বুক ভরা আসেনি দারোয়ান চাচা ছুটল হসপিটালের দিকে। রিয়াব চারপাশটা ভালোভাবে দেখে দারোয়ান চাচার টুলটায় বসে পড়ল। স্বস্তি লাগছে মনে। অজান্তেই মুখে মুচকি হাসি ফুটে উঠল তার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, চাচার আসার নামই নেই। তবুও রিয়াবের মুখে বিরক্তি ফুটে ওঠেনি। তার পরবর্তী ফুটে উঠেছে চাচার মেয়ের জন্য চিন্তা। এই পর্যন্ত কয়েকজন আসা যাওয়া করেছে, কেমন করে তাকিয়েছিল সবাই। সেদিকে রিয়াব দৃষ্টিপাত করেনি। মানুষ বসে থাকে এসবের জন্য। মাথা নিচু করে বসেছিল রিয়াব। হঠাৎ গাড়ির হর্ন শুনতে তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে গেট খুলে দিয়ে সালাম দিল। গাড়িটা পার্কিং সাইডে গিয়ে থামালো। রিয়াব এক নজর গাড়িটার দিকে তাকিয়ে নিজের জায়গায় বসে পড়লো। গাড়ি থেকে নেমে এলো একজন মেয়ে। চোখে মুখে রাগ প্রকাশ পাচ্ছে। কিছুক্ষণ রাগী চোখে রিয়াবের দিকে তাকিয়ে বিড়বিড় করতে করতে হরণ করে ভেতরে চলে গেল। মনে হচ্ছে এই মুহূর্তে রাগের চরম পর্যায়ে চলে গেছে। রিয়াব বসে রইল। বোনকেও ফোন দিয়ে বলে রেখেছে, তাই ওইদিকে চিন্তা হচ্ছে না। সন্ধ্যা গড়িয়ে অফিস ছুটির সময় হয়ে এলো। দারোয়ান চাচা আসলো না। রিয়াব এবার একটু ধাক্কা খেলো। মস্তিষ্ক বলছে চাচা কি তাহলে ধোকা দিল তাকে? এই অফিসের সব তো জানার কথা। সে নিশ্চয়ই জানতো আজ অ্যাডভান্স পাবে, তাই ফোন করে টাকা হাতিয়ে নিয়ে ভেগে গেছে। মাথা ঝাড়ি দিয়ে উঠে দাঁড়ালো রিয়াব। আর কেউ নয় অফিসার। এখন তালা দিয়ে নিজেরও বাসায় যেতে হবে। বোন একা আছে। সে ঠুকলো, তবে মানুষ তো চিনল। কিন্তু মন বলছে না, কেউ মেয়ের অসুস্থতার কথা বলে এমন করবে? প্রত্যেক বাবা মায়ের কাছে সন্তান অন্যতম। আসবে চাচা, হয়তো খুব বেশি কাজ ওখানে। মনের কথাকে সায় জানিয়ে মুখে হাসি টেনে নিল। বাঁচতে হলে হাসিটা জরুরি। গেট তালা দিয়ে হাঁটতে লাগলো। সামনের স্টপে বাসে উঠবে। হঠাৎই রিয়াবের নিজের বোকামোর কথা মনে পড়লো। কেন যে হসপিটালের ঠিকানা জেনে রাখলাম না। তাড়াহুড়োর ফলে কন্ট্যাক্ট নাম্বার নিতেও ভুলে গেছে। কেমন আছে বোনটা কে জানে। সব ভাবনা বাদ দিয়ে এগোতে লাগলো সে। আরেকটু সামনে যেতে রিয়াবের চোখ চকচক করে উঠলো। হাঁটার গতি বাড়িয়ে দিল। দারোয়ান চাচা এসছে, হাতে লাইট নিয়ে খুব দ্রুত হাঁটছে। রিয়াব চাচার হাত ধরে বলল, আপনার মেয়ে কেমন আছে চাচা? সব ঠিকঠাক তো? চাচার চোখ পানিতে চিকচিক করে উঠলো। কিসের পানি বুঝতে পারলো না রিয়াব। মেয়ে হারানোর ব্যথা এমন তো না। চাচা রিয়াবকে জাপটে ধরে বলল, সব ঠিকঠাক রে বাবা, সব ঠিকঠাক। তুই যা, কালকে পরের দিন তোর অফিস। বড় স্যার আমাকে জানিয়েছে, আর বড় স্যার এই খামটাও দিতে বলেছে। সব কথা সেদিন হবে। রিয়াবের হাতে খামটা দিয়ে চাচা দ্রুত প্রস্থান করলো। এক প্রকার পালিয়ে গেল। রিয়াব হাজারটা প্রশ্ন মাথায় নিয়ে বাড়ি ফিরলো। খাবার খেতে বসে রিয়াবের খামটার কথা মনে পড়লো। খেয়ে তাড়াতাড়ি খামটা নিয়ে বসলো। এখানে কি আছে রিয়াব বুঝতে পারছে। শুধু যে টাকা আছে তা না, অন্য কিছু আছে। ভাইকে এমন ভাবতে দেখে রিহা নিজেই খামটা খুলে দেখলো এক বান্ডেল টাকা, যেখানে শুধু 1000 টাকার নোট আর একটা চিরকুট সাথে এক গোছা চাবি। অবাক হয়ে চিরকুটটা হাতে নিল রিয়াব। স্বপ্নগুলো পূরণ করো। চাবিটা হলো একটি বাংলোর, তোমার জন্য গিফট। কালকে বাংলোতে সেটেল হয়ে যাবে।
সব জয়েনিং এর দিন জানতে পারবে। শুধু মনে রেখো, সততা অ্যান্ড পরপরিকরিতা সকল কিছুর ঊর্ধ্বে। রিয়া হা হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। ফ্ল্যাট নিশ্চয়ই বড় হবে, দামি দামি সোফা থাকবে, খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিল থাকবে, টিভি থাকবে, ফ্রিজ থাকবে। রিয়া চোখ খুশিতে চকচক করছে। কে ভালোভাবে বাঁচতে না চায়? হ্যাঁ, সে পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারে, কিন্তু তবুও তো শখ আহ্লাদ থাকে। রিয়া বোনের চকচক করা চোখ দুটো দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। অনেকদিন পর বোনের চোখে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা দেখছে। বাজে পরিস্থিতির চাপে পড়ে তো বোনটা সে কবে থেকে আবদার করে বাদ দিয়ে দিয়েছে। আজকে রাতটা রিয়াব শান্তিতে ঘুমাবে। বোনের হাসি মুখটা আজ অনেক মনকে ভীষণ শান্তি দিয়েছে। শান্তি নেই তাহিবের মনে, চিন্তা হতাশা তাকে ঘিরে ধরেছে। কাজের সূত্রে অনিন্দিতাকে নিয়ে ঢাকায় নিজেদের ফ্ল্যাটে চলে এসছে। সেদিন থেকে জীবনের রং যেন ফুরিয়ে গেছে। সারাদিন কাজের পর মন খুলে যে একটু কথা বলবে তাও বলতে পারে না। বর্ষা ভালোবাসার জায়গায় বউটা তার বড্ড উদাসীন। এর জন্য তো সেই দায়ী। সত্যি কি সে দায়ী, নাকি তাকে জোর করে দায়ী করানো হচ্ছে? সে কি এই কষ্ট থেকে মুক্তি পাবে, নাকি এই কষ্ট থেকে সারা জীবন তাড়া করে বেড়াবে? এসব ভাবতে ভাবতে ফোনে মেসেজের শব্দ এলো। এত রাতে কে মেসেজ দেবে ভেবে এই ফোন ওপেন করতেই চোখে পড়লো। লুকিয়ে লাভ নেই, কষ্ট সবাইকেই পেতে হবে, প্রত্যক্ষ হোক পরোক্ষ। তবেও পাবে কষ্ট, পরোক্ষভাবে দুঃখে দুঃখে শেষ হবে হয়তো। প্রত্যক্ষ না হলেও তোমার শাস্তি তুমি নিজেই নিজেকে দিচ্ছ। তাইবের মুখে যেন হাসি ফুটে উঠলো, সেই সাথে বিদ্রুপ নিজের প্রতি। সে তো কষ্ট পাচ্ছেই। ভালোবাসার মানুষটাকে সারাক্ষণ প্রতি মুহূর্তে অন্যের কল্পনায় বিভোর থাকতে দেখে ভালো থাকা যায়? ব্যালকনিতে চাইলো তাহিব। সোফাটায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে অনিন্দিতা। হয়তো প্রিয়জনকে কল্পনায় আছে। দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মন দিল। সামনে যে অনেক কিছু দেখার বাকি। অনিন্দিতা ভাবছে রিয়াবের সাথে কাটানো মুহূর্তের কথা। সে তো একসময় রিয়াবকে কত বলতো। জানো রিয়াব, তোমাকে নিয়ে আমি সুখের একটা রাজ্য করেছি, যে রাজ্যে তুমি রাজা আর একমাত্র রানী আমি। না আছে প্রজা আর না আছে দাসী। তোমার সকল সেবা একমাত্র আমিই করব, ভালোবাসবো ভীষণ করে। রাজাদের অনেকগুলো রানী থাকে বলে ভেবো না তোমারও থাকবে। আমি ছাড়া তোমার আর গতি নেই, তাই অন্য মেয়েটিকে ভুলেও যেন না তাকাও। ভালোবাসার প্রতিফল হয়ে আসবে ফুটফুটে সন্তান। আমার কিন্তু অনেকগুলো বাচ্চা চাই, তুমি জানো। আমার বাচ্চা এত পছন্দ, দেখলেই শুধু চুমু দিতে ইচ্ছে করে। কি ভালোবাসবে তো, পাশে থাকবে। প্রত্যুত্তরে রিয়াব অনেকগুলো বাচ্চার জন্য তো অনেক অনেক ভালোবাসতে হবে, পারবে সহ্য? অনিন্দিতা লজ্জায় মুখ লুকাতো। ছেলেটার মুখে কিছু আটকায় না। রিয়াব লাজুকলতা অনিন্দিতাকে দেখে শব্দ করে হেসে দিত। অনিন্দিতা রিয়াবকে মারার জন্য ছুটে যেত। কত মধুর সম্পর্ক ছিল। এসব ভেবে হালকা শব্দ করে হেসে ওঠে অনিন্দিতা। তাহিব চমকে থাকায় সেদিকে। মেয়েটি হাসি মুখ অন্তত দেখতে পেল। হয়তো তা অন্যের কল্পনায় বিভোর থেকে তাতে কি এসে যায়? সে তো ওই মেয়েটিকে হৃদয়। ভাগ্য এমন এক স্তর, যে স্তরে খারাপ ভালো দুটোই বিরাজ করে। হঠাৎ করে রোদ জলজল করা আকাশে ঘন মেঘের হাতছানিটা একটা মানুষের ভাগ্যের মতো। কখনো রোদের মতো জলজল করে, আবার কখনো ঘন কালো মেঘের মতোই জীবনে নেমে আসে। আর মানুষ নিজেদের জীবন বয়ে নেয় ভাগ্যের পথে। নিয়তি বড্ড আজব জিনিস, কাউকে হাসায়, কাউকে কাঁদায়। একসময় রিয়াবের ভাগ্য খারাপ ছিল, আজ এই ভাগ্যই তাকে এতদূর নিয়ে আসলো, যা কল্পনাই করেনি কখনো। বর্তমানে রিয়াব দাঁড়িয়ে আছে বাংলোর সামনে। আধুনিকতায় ভরপুর বাংলোটা তো বাইরে থেকেই দেখা যাচ্ছে। বাংলোর সামনে বাগান, সরু রাস্তা। কেয়ারটেকার দৌড়ে এসে গেট খুলে দিল। মালামাল সব সে উপরে নেওয়ার ব্যবস্থা করবে বলেই কাজে লেগে পড়ল। দারোয়ানের অমায়িক ব্যবহারে রিয়াব মুচকি এসে এগিয়ে গেল। তালা খুলে ভিতরে প্রবেশ করতে রিহার মুখ হা হয়ে। কাল যা যা থাকার কথা বলেছিল সব আছে এখানে। সবচেয়ে নতুন দেখেই বুঝতে পারছে। 3টা রুম, একটা রান্নাঘর, মধ্যে ড্রয়িং রুম। বেশ ভালো লাগলো রিয়াবের। রান্নাঘরটাও বেশ বড়। রিহার মনের মধ্যে অপার্থিব কিছু অনুভূতি হচ্ছে। হয়তো অধরা কিছু ধরায় পরিণত হয়েছে বলে। নিজেদের রুম বেছে নিয়ে দুই ভাই বোন ফ্রেশ হতে গেল। আবার বেরোতে হবে, অনেক কিছু কেনার আছে। রিহা আজ খুব খুশি। রিয়াব ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়ালো। অনিন্দিতাকে খুব মনে পড়ছে। মেয়েটা এসব শুনলে কতই না খুশি হতো, অথচ সে মেয়েটাকে একটু সুখ দিতে পারলো না। যেখানে সেখানে শুধু দায়িত্বের বেড়াজালে পড়ে থাকবে, সেখানেই পাঠিয়ে দিল। হঠাৎই গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আর পারছে না সে। আর কত সহ্য করবে? কষ্ট কি তার পিছু ছাড়বে না? এমনটা তো হওয়ার কথা ছিল না। মেয়েটাকে নিয়ে এসে তো হাজারটা স্বপ্ন পড়েছিল। দুজনে এক ছাদের নিচে বসবাস করবে, যেখানে কোনো দূরত্ব থাকবে না, একসাথে লেপ্টে থাকবে, ভালোবাসায় ভরপুর থাকবে জীবনটা, কখনো কষ্ট পেতে দেবে না। কিন্তু
কি করলো সে? শেষ পর্যন্ত এক সাগর কষ্টের মাঝে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিল। এক সময় রিয়াব ধপ করে নিচে বসে পড়ল, মাথার চুল খামচে ধরে হাও মাও করে কেঁদে দিল। আজ সম্ভব নয় ধরে রাখা। সে ছেলে বলে কি কাঁদতে পারবে না? হ্যাঁ, হৃদয়ের হাহাকার কি হৃদয়কে গ্রাস করবে? হ্যাঁ, পাশাপাশি রুম থেকে ভাইয়ের আত্মচিৎকার কানে পৌঁছাতে রিহার অন্তরাত্মা কেঁপে উঠল। হঠাৎ কি হলো আবার? এক দৌড়ে ঘর থেকে বের হলো। ভাইয়ের এমন অবস্থা দেখে রিহার শরীর একদম অসাড় হয়ে গেছে। এর আগে ভাইকে এমন কোনোদিনও দেখেনি। এক চোটে ভাইয়ের সামনে বসে কাঁপা কাঁপা হাত মাথায় রাখলো। রিয়াব চোখ তুলে বোনকে দেখে মনে হলো আরো আবেগী হয়ে উঠলো। একটু ভরসার হাত পেল, যেখানে সে নিমেষেই নিজের দুঃখটা ভাসিয়ে দিতে পারবে। বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বুকে কি অসহনীয় ব্যথা হচ্ছে। এক সময় কান্না থামিয়ে উঠে দাঁড়ালো রিয়াব। বোনের চোখের পানি মুছে দিয়ে মুচকি হাসলো। আহ, নিজের মধ্যে কেমন হালকা লাগছে। মনে হচ্ছে কতদিন পর ভেতরটায় আধার কেটে আলো নেমে এসছে। আচ্ছা, এটা কি ক্ষণিকের? জীবনে বোর করতে তো সময় লাগে না। কখন কোন ঝড় আসে বলা তো যায় না। তাকে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। হাত ফসকে একবার বের হয়ে গেলে ধরা মুশকিল। রিয়া বোনের পাশে পাশে হাঁটছে আর রিহা শপিং করছে। নিজের পছন্দ মতো সব কিনতে বলছে রিয়া। এত বড় শপিং মলে এসে রিহার হাসি যেন উপচে পড়ছে। নিজের পাশাপাশি ভাইয়ের জন্য অনেক কিছু কিনলো। এরপর গেল একটা রেস্টুরেন্টে। মন মতো খাবার খেয়ে এখন রান্নার সর্বপ্রকার সরঞ্জাম কিনতে এলো। সবকিছু প্যাক করে নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করলো। আজ এ পর্যন্তই। এরপর বোনকে সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবে। আগেই বলে রেখেছে রিহা সে ঢাকার সব জায়গা দেখবে। বোনের খুশির জন্য রিয়া সব করতে পারে। বাড়ি ফিরে ক্লান্ত থাকায় কথা বাড়ায় না দুজন। ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। ক্লান্ত থাকায় দু চোখ জুড়ে ঘুম নেমে আসে তাড়াতাড়ি। 2 ঘন্টা পর রিহার ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে রান্নাঘর গোছানোর কাজে লেগে পড়ে। রাতের রান্নাটা করতে হবে আবার। রিয়াব আরও আধা ঘন্টা পর ঘুম থেকে উঠে অফিসের সব ডিটেলস চেক করছিল। একটা ল্যাপটপ ছিল ওয়ার্ড্রোপে। এত সুযোগ সুবিধা পেয়ে রিয়াবের মনে কোম্পানিটার প্রতি অগাধ দায়িত্ববোধের প্রভাব পড়েছে। মনে মনে পণও করে নিয়েছে যে করে হোক কোম্পানিটিকে আবার আগের অবস্থানে নিয়ে যাবে। রিয়াবের মুখে মুচকে হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল অনিন্দিতার সাথে সেই দ্বিতীয় দিনের কথা। ভার্সিটি এসে না দাঁড়াতেই অনিন্দিতা ছুটে এলো রিয়াবের কাছে। এক হাত জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। মনে হচ্ছে কত চেনা তারা দুজন। রিয়াবের মনেও ভালো লাগে কাজ করছিল। ভালোবাসা মানুষের সাথে সময়টুকু উপভোগ করার জন্য নিজেও সায় জানাচ্ছিল অনিন্দিতার আবল তাবল কথায়। এমন সময় অনিন্দিতা রিয়াব প্রপোজড মি ফার্স্ট। রিয়াব চমকে থাকায় অনিন্দিতার মুখের দিকে। ঠোঁটের কোণে দুষ্ট হাসি খেলা করছে, কি স্নিগ্ধ মুখশ্রী। চারপাশ তাকিয়ে দেখে তারা দুজন বর্তমানে মাঠের মাঝখানটায় দাঁড়িয়ে আছে। এখন প্রপোজ করলে সবার চোখে পড়বে। রিয়াবের বুঝতে বাকি রইল না অনিন্দিতার মনোভাব। সে যে এই মেয়েটির একান্তই নিজের মানুষ সেটি প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে বর্তমানে। মুচকি এসে মাটিতে এক হাঁটু গেড়ে বসে পড়ল। হাতটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ অনিন্দিতার চোখের দিকে তাকিয়ে রইল। এই চোখে নিজের প্রতি অপরিসীম ভালোবাসা দেখতে পাচ্ছে, অগাধ বিশ্বাস, বর্ষা, সুখে থাকার প্রয়াস। মুচকি এসে বলতে শুরু করলো, কিভাবে প্রপোজ করতে হয় জানি না। ভালোবাসা কি তার মূল সংজ্ঞা আমার জানা নেই। গোলাপ ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করার সামর্থ্য আমার নেই। দিবস উপলক্ষে দামি গিফট দেওয়ার সামর্থ্য আমার নেই। কিন্তু বিশ্বাস করো, একবার হাতটা ধরে দেখো, কোনো দিন ছাড়বো না। মৃত্যু পর্যন্ত এই হাত ধরা তোমার কোনো ক্ষতি হবে না। সব সময় আগলে রাখবো। পার্কে ঘোরাতে পারবো না, কিন্তু নিস্তব্ধ প্রকৃতিতে তোমাকে নিয়ে ডুব দিব। নতুনভাবে ভালোবাসার রূপ দেখাবো তোমায়। তোমার ওই হাসি আর চোখের প্রেমে তো সেই কবেই পড়ে গেছি। একটু ভালোবাসবে আমার বোনের মা হবে। ছোট্ট বোনটাকে আগলে রাখবে দুহাতে। আমি তোমাকে আগলে রাখবো। নিঃসঙ্গ রাতে সঙ্গী হবে। একসাথে ঝিঝি পোকার ডাক শুনবো। মেতে থাকবো তোমাতে। হাত বাড়িয়ে দিবে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে অনিন্দিতা। রিয়াবের চোখে মুখে ফুটে উঠেছে আকুলতা, ভালোবাসার আকুলতা। অনিন্দিতার মনে হচ্ছে আজ পৃথিবীর সব থেকে সুখী মানুষ সে। হাত বাড়িয়ে দিল অনিন্দিতা। চারপাশ থেকে করতালের শব্দে রিয়াব লাজুক হেসে উঠে দাঁড়ালো। অনিন্দিতা লজ্জায় তাকাতেই পাচ্ছে না কারো দিকে। প্রথম তো এমন হচ্ছিল না। রিয়াব যে তার কেউ যেন এদিকে নজর না দেয়, তাই তো এই পন্থা। কিন্তু এখন কেন একরাশ লজ্জা এসে ঘিরে ধরছে তাকে। গোলুমুলো গাল দুটো লাল হয়ে আসছে। কোনো দিকে না থেকেই রিয়াবের হাত ধরে ছুট লাগালো সে। একসময় বাগানের সাইডে এসে খিলখিলিয়ে হাসতে লাগলো। রিয়াব মুগ্ধ হয়ে প্রেয়সীর মায়াময়ী হাসি দেখছে। কতদিন পর সেই হাসির খিলখিল শব্দ। মনের মধ্যে আলাদা শিহরণ। রিয়াবকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অনিন্দিতা ধাক্কা দিতে রিয়াব ঘাসের উপর শুয়ে পড়ল। নিজেও অনিন্দিতার হাসিতে চোখ দিল। বাইরের ঘর থেকে জোরে জোরে হাসির শব্দ শুনে রিহা চমকে উঠল। এইভাবে তার ভাই হাসছে।
দৌড়ে এসে দরজায় দাঁড়াতে দেখতে পেল অনিন্দিতের ছবি বের করে উদাসীন হয়ে হেসেই যাচ্ছে। রিহার আর বুঝতে বাকি রইল না তার ভাই অতীতের কোনো ঘটনায় বিভোর হয়ে আসছে। হয়তো হয়তো অনিন্দিতের সাথে কিছু সুখময় স্মৃতির কথা স্মরণ করেছে। রিহা একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে হাঁটতে লাগলো। ভাইকে আর বিভ্রান্তিতে ফেলতে চায় না সে। একসময় হাসতে হাসতে নিজের অবস্থা সম্পর্কে খেয়াল আসতে রিহাবের মুখ মলিন হয়ে এলো। এই স্মৃতিগুলো তাকে সে সারা জীবন তাড়া করে বেড়াবে। বলতে পারবে না সে, যা স্বাভাবিকভাবে বাঁচতে পারবে। আখি যুগল থেকে এক ফোঁটা পানি গড়িয়ে ঠিক ফোনটার মধ্যখানে পড়লো। ইস, চোখের পানি কোনো বাধাই মানে না, লজ্জাহীনভাবে উপচে পড়ে। ছেলে তো কাঁদতে আসছে নাকি? হ্যাঁ, দু একবার মনে মনে কথাটি আউড়িয়ে উঠে দাঁড়ালো রিয়া। আর কাঁদবে না সে, কিছুতেই কাঁদবে না। এবার সে কাঁদাবে, একজনকে খুব করে কাঁদাবে। কথাটি বলে রিয়াব কিটকিটিয়ে হেসে দিল। কি চলছে রিয়াবের মনে? কাকে সে কাঁদাবে? অফিস টাইমের একটু আগেই চলে এসছে রিয়াব। রিয়াবকে দেখেই দারোয়ান চাচার মুখে হাসি ফুটে উঠল। কিছু উপদেশ বানিয়ে দিল যা রিয়াব সাদরে গ্রহণ করে নিল। অফিসে ঢুকতে ডাক পড়লো এমডির ক্যাবিনে যাওয়ার। রিয়াব মুচকি হেসে এগিয়ে গেল। মনে অনেক কিছুই চলছে, যা বোঝার সাধ্য কারোরই নেই। এমডির ক্যাবিন অনুমতি যাওয়ার আগেই গম্ভীর মুখের কামেন শব্দটা শুনে অবাক হলো রিয়াব। পরক্ষণে মুখে হাসি ফুটিয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করতে মনে হলো একজন ঝাঁপিয়ে পড়লো রিয়াবের বুকে। চমকে উঠে আকস্মিক দোবা পিছিয়ে গেল সে। একটা মানুষ তাকে জড়িয়ে ধরে আছে। মানুষ একটি মেয়ে। রিয়াব তো বেশ বুঝতে পারছে। ধপ করে মেয়েটিকে ছাড়িয়ে নিল নিজে থেকে। অবাকতা কাটিয়ে রাগ ফুটে উঠেছে রিয়াবের মুখে। অনিন্দিতাও তার বোন ব্যতীত তার জীবনে আর কোনো মেয়ে নেই, নিষিদ্ধ। মানুষটির মুখ দেখে রিয়াবের মুখমণ্ডল থেকে রাগান্বিত আভা কেটে হাসি ফুটে উঠল। মেয়েটিও এবার ফিক করে হেসে দিল। রিয়াবকে সোফায় বসিয়ে দিয়ে নিজেও তার পাশে বসে পড়ল। রিয়াব প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে। মেয়েটি হাসি থামিয়ে বলল, সেদিন তোকে দারোয়ান চাচার জায়গায় বসে থাকতে দেখে অবাক হয়েছিলাম আমি। তুই হয়তো পেছন সাইড দেখে চিনতে পারিসনি। আমি সেদিন রাগে মাথা গরম ছিল, তাই কথা বলিনি। পরে পাপার কাছে জানতে পারি তোর জব কনফার্ম হয়েছে আমার কোম্পানিতে। আমিও ট্রান্সফার হয়ে চলে এলাম এমডি পদে। রিয়াব এতক্ষণে বুঝতে পারলো মেয়েটি হলো অজান্তা, রিয়াবের বন্ধু। ভার্সিটিতে এই একটা মেয়ের সাথে রিয়াবের বন্ধুত্বের সম্পর্ক ছিল। মাঝখানে কাউকে না বলেই অ্যাব্রোডে চলে যাওয়ায় রিয়াব আর খোঁজ পায়নি। আর তখন রিয়াব অনিন্দিতাকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিল যে অজান্তার বিষয়ে এত খোঁজ নেওয়ার ভাবনা মাথাতেই আসেনি। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হয় রিয়াব নিজের কষ্টের কথা ভুলে আড্ডায় মেতে উঠলো। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর অজান্তা অনিন্দিতার কি খবর? বিয়ে করে ফেলেছিস নাকি সামনে করবি? কথাটা শুনেই রিয়াবের মুখে উৎপন্ন ভাবটা উড়ে গেল। একরাশ বিষণ্ণতা এসে ভর করলো মনে মুখে। অজান্তার একটু খটকা লাগলো। কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে রিয়াব বলে, তুই ওসব বাদ দে, আগে বল তুই হঠাৎ করে অ্যাব্রড চলে গেলি কেন? আমাকেও কিছু। প্রশ্নটি শুনেও অজান্তার মুখে থমথমে হয়ে গেল। মেয়েকে হাসি ফুটিয়ে তুলে বলে উঠল, ভালো লাগছিল না এখানে, আর অ্যাব্রোডের বিজনেসটায় বসেছিলাম পড়াশোনার পাশাপাশি। বাবা এতবার বললো, তাই আবার ফিরে আসলাম। রিয়াবের খটকা লাগলেও কিচ্ছু বলো না। কিছুক্ষণ আড্ডা দিয়ে ম্যানেজার রুমে চলে এলো। তাকে এক্সট্রা কেবিন দেওয়া হয়েছে। ম্যানেজার রিয়াবকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। রিয়াব বসে বসে সবকিছু দেখতে রাখলো। মাথাতে অনেক কিছুই চলছে। তাকে খুব ভেবে এগোতে হবে। হঠাৎ দরজা নক পড়তেই নড়ে চড়ে বসে অনুমতি দিল রিয়াব। অজান্তা তার বাবা আর ম্যানেজার এসছে। অজান্তার বাবা এসে রিয়াবকে জড়িয়ে দিল পরম স্নেহে। রিয়াব কিছুটা থমকালো। কতদিন বাবার আদর পায় না, একটু তো ইমোশনাল হবেই। ইমোশনাল না হয়ে কোথায় যাবে? কিন্তু রিয়াব ইমোশনকে পাত্তা না দিয়ে জিজ্ঞাসা দৃষ্টি তাকিয়ে রইল। তখনই প্রবেশ করলো দারোয়ান চাচা। অজান্তার বাবা বলল, তুমি আমাদের পরীক্ষায় সফল হয়েছ। সেদিন দারোয়ানের কিছুই হয়নি, তার মেয়ে একদম সুস্থ। আমরাই তোমার সততা আর পরকীয়া দেখার জন্য এমন প্ল্যান সাজাই। এর আগেও অন্য লোককে এমন টাপে ফেলে দেখেছি একজন, আর তুমি ব্যতিক্রম, কেউ সফল হয়নি। পরকীয়া না থাকলে তুমি আমাদের কোম্পানির জন্য এটাও ভাববে না যে আমরা অর্ডার দেব সেটা করবে। আর সততা ধৈর্য শক্তি না থাকলে জীবনে সফলতা সম্ভব না। আমার কোম্পানির জন্য এমন যোগ্য নিষ্ঠাবান এমপ্লয় দরকার। এখন অজান্তেই তুমি ম্যানেজার মিলে আমার কোম্পানিটা আবার আগের পজিশনে নিয়ে আসবে, এটাই প্রতিষ্ঠাতা। বিনিময়ে রিয়াব শুধু মুস্কি হাসি উপহার দিল। ভেতরে তার অন্য কিছু চলছে। কি চলছে বোঝার উপায় নেই। অনিন্দিতাকে নিয়ে তাহিবাজ শপিং মলে এসছে। ঢাকায় আসার পর অনিন্দিতাকে নিয়ে বের হওয়া হয়নি।
সেই যে ঘরে নিজেকে বন্দি করে রাখে, কথাও বলে না। প্রয়োজনেও মেয়েটিকে কথা বলানো যায় না। মেয়েটাকে একটু সহজ করা দরকার। সামনে তো অনেক কিছু অপেক্ষা করছে, সেসবের জন্য তো প্রস্তুত করতে হবে, শক্ত থাকতে হবে তাকে। কিন্তু এখন তাইবের মনে হচ্ছে এখানে এসে কোনো লাভই হয়নি। অনিন্দিতা শুধু তার পিছু পিছু হাঁটছে, কোনো কিছুতেই তার আগ্রহ নেই কোনো। তাইবের একটু রাগ হলো। সবসময় এমন করার মানে আছে? সেও তো মানুষ, তারও তো অনুভূতি আছে। রাগ হয়, কষ্ট হয়, এটা তো অনিন্দিতাকে মানতে হবে। তার কি দোষ? সে তো একজনের প্ল্যান গুটি মাত্র। ধর্মমতে বিয়ে করেছে সে, পূর্ণ অধিকার আছে তার ওপর, যার এতটুকু ফলায়নি সে। তাহিব মাথা ঝেড়ে নিল। কী সব ভাবছে সে? ছি, এই তার মনে ছিল মেয়েটার জীবন অন্য কেউ ছিল, যাকে সে তার কিশোরী বয়স থেকে ভালোবেসে এসছে। সে তো মেয়েটিকে মাত্র 6 মাস ধরে চেনে। আর রিহাব, সে তো অনিন্দিতাকে হৃদয়ে ধারণ করেছে সেই কবে থেকে। রিহাবের সাথে তার তুলনা হয় না, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে যে তুলনা চলে না। সে তার মতো করে ভালোবেসে মেয়েটিকে। সে এই ভালোবাসায় মেয়েটির জীবনে কাল হবে জানলে এই ভুল সে করতো না। এসব ভাবতে ভাবতেই চোখে পড়লো অনিন্দিতার দিকে। সে এদিক ওদিক মাথা ঘুরিয়ে কাউকে খুঁজছে, কেমন অস্থির লাগছে। অসুস্থ হয়ে পড়লো না তো মেয়েটা? দৌড়ে এলো তাহিব, জিজ্ঞেস করলে উত্তর দিল না অনিন্দিতা। তাহিব আর কিচ্ছু বলল না, এসব ব্যবহারে সে অভ্যস্ত হয়ে গেছে। হঠাৎ করে অনিন্দিতা বলে উঠলো, ভালোবাসা স্বচ্ছ সুন্দর এক অনুভূতি, যে অনুভূতির জোরে হৃদয়ে থাকা মানুষটিকে আমরা উপলব্ধি করি। মানুষটার উপস্থিতি হৃদয়ে করা নাড়ে। আশেপাশে থাকলে নিজেকে কেমন সুখী সুখী লাগে। মনে হয় রঙিন পৃথিবীর শুভ্র নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়াই। তাকে ডেকে কানে কানে ভালোবাসি বলেই লুকিয়ে পড়ি। সে খুঁজবে আমাকে, আবার নতুন করে প্রেমে পড়বে, যার উপস্থিতি মনকে অশান্ত করে তুলবে। ঠিক যেমন এখন আমার মনটা অশান্ত হচ্ছে, তার উপস্থিতি আমার হৃদয়ে জানান দিচ্ছে সে আছে, দূরে থেকে দেখছে আমায়। সামনে আসতে বলুন না, আমিও দেখব। অশান্ত নির্জীব চোখ জোড়াকে একটু শান্ত করব। সামনে আসতে বলুন না। অনিন্দিতার কথা তাহিব জমে দাঁড়িয়ে আছে। নিজের স্ত্রীর সামনে দাঁড়িয়ে অন্য ছেলের জন্য প্রেমময় কথা বলছে, সেটি কোনো স্বামীর ভালো লাগবে না। তাহিব সবার থেকে আলাদা নয়, তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। মনে হচ্ছে গলাটা কেউ চেপে ধরেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে কেমন। রিয়াবের জায়গায় যদি সে থাকতো কতই না ভালো হতো। দুচোখ ভরে দেখতো মেয়েটিকে, আলতো হাতে একটু ছুঁয়ে দিত, ভালোবাসার কথা বলতো। আর অনিন্দিতা লজ্জায় তার বুকে মুখ লুকাতো। সুযোগ বুঝে সেও মিশিয়ে নিত নিজের সাথে। ইস, ভাবতেই মনের ভেতর সুখকর অনুভূতি হচ্ছে, যা ইহ জীবনের সম্ভব নয়। অনিন্দিতা কথাগুলো সত্য প্রমাণ করে রিয়াব বেরিয়ে এলো একটা দোকান থেকে। অনিন্দিতা চুপ হয়ে গেল, ছলো ছলো নয়নে তাকিয়ে রইল বহু পরিচিত সেই স্নিগ্ধ মুখের দিকে। মনে হচ্ছে কত জনম দেখে না। রিয়াব নিজেও তাকিয়ে আছে সেই ছলো ছলো চোখের অধিকারী মেয়েটার দিকে, যে এখন অন্য কারো বউ, অন্য কারো অর্ধাঙ্গিনী। বুকে কেমন চিনচিনে ব্যথা করছে। না, আর দাঁড়ানো যাবে না, হাত পা অসাড় হয়ে আসছে। রিয়াব চোখ নামিয়ে নিল, উল্টো পথে হাঁটা ধরলো। নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না সে, সামনে যে তার জন্য অনেক পরীক্ষা আসবে। রিয়াবের চলে যাওয়ার দিকে অনিন্দিতা এক দৃষ্টি তাকিয়ে রইল। মন বলছে ছুটতে গিয়ে মানুষটি হাত ধরে আটকে দিতে, একদম বুকের মধ্যে ঢুকে যেতে, যেখানে শুধু তার বসবাস। অনিন্দিতা তাই করলো। একসময় থাকতে না পেরে দৌড়ে গিয়ে রিয়াবের হাত ধরে বসলো। রিয়াব থমকে দাঁড়িয়ে পড়লো। শরীরে অদ্ভুত শিহরণ হচ্ছে। কতদিন পর প্রিয় মানুষটির স্পর্শ, চোখ যেন মানতে চাইছে না। বুকের কষ্টের সাথে সমান্তরালে নিজের অপারগতা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। চোখের পলক ঘন ঘন ফেলে নোনা পানিটুকু আটকানোর বৃথা চেষ্টা করেও লাভ হলো না। সেই নির্লজ্জের মতো গালকে ছুঁয়ে দিল। অনিন্দিতার বুক বারবার ওঠানামা করছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রিয়াব ঠিক বুঝতে পারলো। ঝটপট ঝাপটে নিল বুকের মাঝে। শান্ত হয়ে গেল অনিন্দিতা, একদম মিশে রইল বুকের সাথে। আহ, কি শান্তি! এ যেন সুখের রাজ্য। দুহাত দূরে দাঁড়িয়ে নিজের বউকে অন্যের বুকে মিশে থাকতে দেখছে তাহিব। এটা কি পরকীয়া? তাইব মনে আরো কথাটা। পরে কি হবে কেন? ওরা কি আড়ালে লুকিয়ে দেখা করছে নাকি? তার মানে দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। এটাকে ছেলে মানুষই মনে হলো তাহিবের। সবাই কেমন করে তাকিয়ে আছে, অথচ দুজনের কারো খেয়াল নেই। তাহিবের কষ্টে বুকটা খা খা করছে, কিন্তু কেন জানি এগোনোর সাহস হলো না তার। বাধা দেওয়ার চেষ্টাও করলো না, ওইভাবেই দাঁড়িয়ে রইলো। কিছুক্ষণ পর রিয়াবের খেয়াল হলো সে কি করছে, অনের বুকে তার সামনে দাঁড়িয়ে ধরে আছে। হ্যাঁ, এ কেমন অসভ্যতা! সে এতটা বিবেকহীন হয়ে গেছে নাকি ছেলে মানুষই বেড়েছে তার? হঠাৎ করে রিয়াবের মনে হলো অনিন্দিতা নড়াচড়া করছে না, শুধু হালকা শ্বাস নিচ্ছে। ধপ করে মাথায় একটা কথাই মনে হলো, বেশি স্ট্রেস অনিন্দিতা নিতে পারে না। বুকে থেকে উঠাতে নেবে অনিন্দিতা শক্ত করে রিয়াবের শার্ট ধরে আছে। রিয়াবের চোখটা আবারও ছলছল করে উঠলো। এতটা ভরসা করতো মেয়েটি তাকে,
তার পরিবর্তে সে কি দিল? হতাশা, কষ্ট। নিজে থেকে ছাড়িয়ে অনিন্দিতার দিকে তাকাতে দেখতে পেল অনিন্দিতা ঢলে পড়েছে, মানে অজ্ঞান হয়ে গেছে। রিয়াব ফট করে তাহিবের দিকে তাকালো। ছেলেটির মুখ দেখে বোঝা যাচ্ছে সে ভেতরে ভেতরে কতটা পড়ছে। রিয়াব তাকাতেই তাহিব নড়ে চড়ে উঠলো। অনিন্দিতার কি হয়েছে দেখতে এগিয়ে এলো। রিয়াব অনিন্দিতাকে তাহিবের হাত দিয়ে চোখ দিয়ে ইশারা করলো নিয়ে যেতে। তাহিব মাথা নেড়ে সায় দিতেই রিয়াব ছুটলো উল্টো পথে। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। রিয়াবের যাওয়ার দিকে এক পলকে তাকিয়ে তাহিব অনিন্দিতাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো। জ্ঞান ফেরানোটা জরুরি। সেদিনের পর থেকে অনিন্দিতা আরও নির্জীব হয়ে গেছে। জোর করে খেতে বললে খায়, না হলে খায় না। কথা তো সে কবেই ভুলে গেছে। এ কেমন জীবন তাই ভেবে পায় না। নিজেও তাল মিলিয়ে নিয়েছে এমন জীবনের সাথে। তাছাড়া উপায় আছে? হ্যাঁ। সকাল সকাল রিয়াবের বাংলোতে হাজির হয়েছে অজান্তা। রিয়াব ঘুমে তাই জানে না। রিহার সাথে বেশ ভাব জমিয়েছে সে। রিহার তো অজান্তাকে দারুণ পছন্দ হয়েছে। আড্ডার মাঝখানেই অজান্তা রিহাকে বলে উঠল, আচ্ছা রিহা, আমি তোমাকে রিহুরানি বলে ডাকি? কথাটা শুনে রিহার অনিন্দিতার সেই সরল মুখটা ভেসে উঠল, চোখ দুটো ছলছল করে উঠল। এ ডাক যে তার বড্ড প্রিয়। হঠাৎ রিহা গম্ভীর হয়ে বলে উঠল, না, এই নামে শুধু একজনই ডাকে, সে শুধু অনিন্দু ভাবি। অজান্তার মুখটা একদম চুপসে গেল। কোথাও যেন একটু রাগও প্রকাশ পেল অনিন্দিতার ওপর। দূর থেকেও আশ্রয় বৃষ্টি রয়ে আছে জীবনের সাথে। পরিস্থিতি স্বাভাবিক করতে অজান্তা মেকি হেসে বলল, আচ্ছা বাদ দাও রিহা, ওইসব মনে করে মন খারাপ করো না। অতীত মনে রেখে বসে থাকলে চলবে না। অতীতকে মনে রেখেই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। আর তোমার ভাইয়ের কথাটাও তো ভাবতে হবে, তাই না? নাকি ভাইয়াকে এইভাবেই কষ্ট পেতে দেখবে? রিহা চমকে গেল অজান্তার দিকে। সত্যি তো, ভাইয়াকে সে কেন ভালো থাকতে বলছে না, কেন কষ্ট পেতে দেখছে? তার তো উচিত ভাইয়া কি করে ভালো থাকবে সেটি দেখা। এসব ভেবে রিহা অজান্তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। অজান্তা একটা বিশ্বজয়ের হাসি দিয়ে রিহার হাতি ধরলো, চোখ দিয়ে আশ্বস্ত করে বলতো, একজন নারী যেমন একজন ছেলেকে কষ্টের মুখে ফেলতে পারে, তেমনি একজন নারী একজন ছেলেকে সেই কষ্টের মুখ থেকে ফিরিয়ে এনে সুখ দিতে পারে। সেক্ষেত্রে ভালোবাসা প্রয়োজন। আমি রিয়াবকে সেই 5টা বছর ধরে চিনি। অনিন্দিতা ওর জীবনে কি সেটাও জানি। কিন্তু একজনের জন্য তো জীবন থেমে থাকে না। কোনো মেয়ের ভালোবাসায় পারে তোমার ভাইয়াকে এই কষ্টের থেকে বের করতে, না হলে তোমার ভাইয়া গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাবে। অজান্তার চোখ দুটো ছলছল করে উঠলো। রিহা কিছুক্ষণ সেই চোখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ রিহার মুখে হাসি ফুটে উঠলো। এক প্রকারে লুফে নিল অজান্তার হাত থেকে নিজের হাতের মুঠোয়। অজান্তা খানিকটা চমকে উঠলো। রিহা ব্যাধিগ্রস্ত হয়ে বলে উঠলো, তুমি তুমি আমার ভাইটাকে বাঁচাবে? তুমি তো সেই 5 বছর ধরে ভাইকে চিনো, আমার ভাইটাকে বাঁচাও না। তুমিই ভালোবাসো না? অজান্তা ফেল করে তাকিয়ে রইল রিহার দিকে। রিহার চোখে তীব্র অনুনয় প্রকাশ পাচ্ছে। অজান্তা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। রিহা খুশিতে জড়িয়ে ধরো তাকে। অজান্তা হেসে বলে উঠলো, আমার বেস্ট ফ্রেন্ড আর ছোট বোনটার জন্য না হয় কিছু করি। আর আমার জীবনেও তেমন কোনো পুরুষ নেই। রিয়াবকে ভালো করে চিনি। ওর মতো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। সেই সুযোগ আমি পেয়েছি, ছাড়বো কেন? আরও কিছুক্ষণ কথা বলে রিহা অজান্তাকে রিয়াবের ঘরে পাঠিয়ে দিল রিয়াবকে ডেকে তোলার জন্য। ব্যয় করে ঘুমাচ্ছে রিহাব। সারা রাত না ঘুমিয়ে শেষ রাতের দিকে চোখটা এগিয়ে এসেছিল। অজান্তা সাবধানে পা ফেলে এগিয়ে গেল। রিয়াবের মাথার কাছে বসে তাকিয়ে রইল মুখটার দিকে। বিষণ্ণ মুখটার কতটা মায়া। আজ তার কাছে রিয়াবকে নতুন লাগছে। সে নতুনভাবে রচনা করবে রিয়াবকে নিয়ে। অনেক অনেক ভালোবাসবে। এত ভালোবাসবে যে অনিন্দিতা নামক কেউ যে তার জীবনে ছিল ভুলেই যাবে। ভাবতেই অজান্তার মুখে হাসি ফুটে উঠলো। এরপর আস্তে আস্তে ডাকতে লাগলো। 2-3 বার ডাকার পরে রিয়াব উঠে পড়লো। নিজের রুমে মেয়েলি আওয়াজ, তাও অন্যরকম ভাবেই তাড়াহুড়ো করে উঠে বসলো সে। অজান্তাকে দেখে দুভ্রু কুসকে তাকিয়ে রইল। অজান্তা কিছু বলবে তার আগে রিয়াব উঠে ওয়াশরুমে চলে গেল। তার মুখেও হাসি লেগে আছে, অন্যরকম হাসি। অনেকক্ষণ হলো অজান্তা রিয়াব একটা রেস্টুরেন্টে বসে আছে। অজান্তাই জোর করে নিয়ে এসছে তাকে। আজকে অজান্তা রিয়াবকে তার কাজিন এবং কাজিনের বউয়ের সাথে পরিচয় করিয়ে দেবে। সেও আজ প্রথম দেখবে নতুন বউকে। বিয়ের সময় সে অ্যাব্রোডে ছিল, ছবি দিতে চেয়েছিল, কিন্তু অজান্তা চেয়েছে সরাসরি দেখবে, তাই আজকে আসা। একটু পর রেস্টুরেন্টে ঢুকলো একটি ছেলে একটি মেয়ে। মেয়েটির মুখ দেখে বোঝা যাচ্ছে না তার ভেতর কি চলছে। হাঁটার গতিতে মনে হচ্ছে সে নিজের পাটাকে বহু কষ্টে এগিয়ে নিচ্ছে। এক সময় অজান্তাদের সামনে আসতেই রিয়াবের মুখের আকৃতি পাল্টে গেল। এতক্ষণ সে মুখটাই বিরক্ত ফুটে উঠেছিল, এখন সে মুখটাই স্নিগ্ধ লাগছে। সামনে যে তার প্রেয়সী দাঁড়িয়ে আছে। এই তো সেদিন দেখা হলো, কেমন শুকিয়ে গেছে। অনিন্দিতা চোখ বড় বড় করে দেখছে রিয়াব অজান্তাকে। তার বুকের ভেতর কি ঝড় বয়ে যাচ্ছে যদি বুঝতো কেউ। কিন্তু রিয়া, সে তো জানে তার প্রেয়সীর মনের ভিতর কি চলছে।
অনিন্দিতার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, আর অজান্তা হা করে তাকিয়ে আছে অনিন্দিতার দিকে। রিয়া কিছু বলতে নেবে, তার আগেই মনে পড়ে গেল সে অপ্রিয় সত্যি, আজ অনিন্দিতা অনন্য কারো। ওই দুচোখের পানিটা তাকে বড্ড পোড়াচ্ছে। রিয়াবের আর সহ্য হলো না, উঠে দাঁড়িয়ে কাউকে কিছু না বলে হাঁটা ধরলো। অনিন্দিতা ছলছল নয়নে রিয়াবের যাওয়া দেখছে, সে কিছুই করতে পারছে না। মানুষটাকে দেখছে তবুও একটু ছুঁয়ে দিতে পারছে না, একটু কথা বলতে পারছে না। অজান্তার সামনে কোনো সিন ক্রিয়েট করতে চায় না বলে অনিন্দিতা তাহিবকে বললো সে গাড়িতে বসলো, তাহিব যেন আসে। ভালো লাগছে না তার, তাহিবকে কিছু বলার সুযোগ দিল না, হাঁটা ধরলো। ওরা দুজনে যেতে অজান্তা তাহিবের দিকে তাকিয়ে হেসে উঠলো। হাসির কারণটা কি? রেস্টুরেন্ট থেকে বের হতেই বলিষ্ঠ হাত তাকে টেনে কোথায় যেন নিয়ে গেল। তাল সামলাতে না পেরে হাতের অধিকারী মানুষটিকে আঁকড়ে ধরলো অনিন্দিতা। বুক টিপ টিপ করছে, হৃদয়ের অস্বাভাবিক স্পন্দনটা জানান দিচ্ছে তার খুব কাছে রয়েছে সে। ফট করে মাথা তুলতে পরিচিত সেই মুখ চোখের সামনে ভেসে উঠল। মানুষটা ভালো নেই, অনিন্দিতা জানে। অনিন্দিতা জিজ্ঞাসা দৃষ্টি তাকিয়ে আছে, সে বুঝতে পারছে না এমন করার কারণ। রিয়াব কিছুক্ষণ অনিন্দিতার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, শরীরের অবস্থা এমন কেন? এই অনিন্দিতাকে তো আমি দেখতে চাইনি, তাহলে কেন দেখতে হচ্ছে? খাওয়া দাওয়া বাদ দিয়েছো, ঘুম বাদ দিয়েছো, তুমি কি ভুলে গেছো তুমি অন্য কারো বউ এখন? আমাকে নিয়ে পাগলামিগুলো বাদ দাও অনিন্দিতা, নিজের স্বামী সংসার নিয়ে সুখে থাকো। তাহিব খুব ভালো। রিয়াবের কথায় অনিন্দিতার ঠোঁট অস্বাভাবিকভাবে কাঁপছে, কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। মনে হচ্ছে গলাটা কেউ চেপে ধরেছে। রিয়াবের থেকে নিজেকে ছাড়িয়ে নিল অনিন্দিতা, মুখে তাচ্ছিলে হাসি বজায় রেখে বলল, সব সময় আমার সাথে এমন কেন হয় বলতে পারবে? সেই কিশোরী বয়স থেকে তোমাকে ভালোবাসি, মন কুঠিরে একটাই নাম যত্ন করে রেখে দিয়েছি রিয়া। হ্যাঁ, তোমার নামটাই হৃদয়ে ধারণ করেছি। সেখানে তাহিব নামক মানুষটাকে বসানো ইম্পসিবল নয়, বলো? নাকি আমাকে তোমার সেসব মেয়েদের মতো মনে হয় যারা ঘন্টায় ঘন্টায় প্রেমিক পাল্টায়, শেষ বড়লোক ছেলে দেখে বিয়ে করে নেয়? বলো বলো, কোনটা মনে হয়? আচ্ছা, আমার কি মন নেই? কষ্ট হয় না? তাহিবের ওই ঘর আমার কাছে আগুনের লাভার মতো লাগে। হ্যাঁ, এটা ঠিক, তাহিব আর 5টা স্বামীর মতো আমাকে কিছু বলে না। বিয়ের প্রথম রাতে আমাকে ছুঁয়ে দেওয়ার চেষ্টাও করেনি, একসাথে ঘুমোতে বলেনি। ওনার আর আমার মাঝে বড্ড ফারাক। তবুও ওই মানুষটার জন্য আমি আমার ভালোবাসাকে হারিয়েছি। ঘৃণা না করলেও ওই মানুষটাকে আমি পছন্দ করি না। এখন বলবে বিয়ে হালাল সম্পর্ক, কিন্তু মনের বিরুদ্ধে সম্পর্ক রাখা বা ভালোবাসা এক প্রকার অভিমানী, এক প্রকার অভিনয়, যা আমি পারি না একদম ভালো থাকার অভিনয় করতে। কল্পনায় তোমাকে নিয়ে ভাবি, আমি সংসার সাজাই, কল্পনায় ছুতে পারি তোমাকে, কিন্তু বাস্তবে পারি না। কতটা কষ্ট হয় বুঝতে পারো তুমি? নাকি আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? আমি কি তোমার সাথে পরকীয়া করছি? হ্যাঁ, সেদিন শপিং মলে ভরা মানুষের সামনে জড়িয়ে ধরাটা দৃষ্টিকটু লেগেছে, তার উপর স্বামীর সামনে পরপুরুষকে জড়িয়ে ধরা আরও দৃষ্টিকটু। কিন্তু আমি যে এখন বর্তমান সমাজের দৃষ্টির বাইরে আছি, পারি না নিজের আবেগকে সামলাতে, পারি না স্বামীর সাথে সুখে সংসার করার অভিনয় করতে। এই মানুষটার জন্য আমার কোনো ফিলিংস আসে না, মানতে পারি না তাকে নিজের পাশে। তো মরে যেতে বলছো আমাকে? সহ্য করতে পারবে? আমি পারছি না তো, তুমি পারছো? নিজের ভালো আছো? তাই দয়া করে আমাকে ভালো থাকতে বলো না। আমি ভাসতে চাই কল্পনায়, তোমার কল্পনায় ভাসতে চাই। সবাই মানিয়ে নিতে শেখেনি রিয়া। ভালো থেকো, পারলে চলে যাও দৃষ্টির সীমার বাহিরে, তাহলে আর সেদিনের মতো ভুল হবে না। বড্ড পোড়ায় আমাকে। গাড়ির দিকে হাঁটা ধরলো অনিন্দিতা। তার যাওয়ার দিকে ছলছল নয়নে অনিমেষ চেয়ে আছে রিয়া। তার অনিন্দিতা বড্ড কষ্টে আছে। সে তো চেয়েছিল অনিন্দিতা কিছুটা ভালো থাকুক, সুখে সংসার করে নয়, নিজের জন্য কিছুটা ভালো থাকুক। কিন্তু অনিন্দিতার পক্ষে ভালো থাকা সম্ভব নয়। সে বুঝতে পারেনি তার পরিণতি কত কষ্ট দিয়ে ফেলেছে। নিজেও আর দাঁড়ালো না, কিছুটা মনে করে এগিয়ে গেল গাড়ির দিকে। গাড়ির কাছে আসতে একটা চিরকুট চোখে পড়লো অনিন্দিতার। ভ্রুকুচ গেল তার। এমনিতেই ভালো লাগছে না, খুব করে কান্না পাচ্ছে। সেখানে চিরকুটে কৌতূহল তার মাঝে এলো না। নিরস মুখে চিরকুটটা খুললো। রিয়াবের থেকে দূরে থেকো, তোমার তাহিব রিয়াবের জন্য এটা মঙ্গলজনক। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছো এখনো, যা আমার সহ্য হয় না, তাই দূরে থাকো, তাহলে সব শেষ করে দেবো আমি, তোমার সংসার, জীবন, সব। চিরকুটটা পরে তার ছেলে হাসি আসলো অনিন্দিতা। যে চিরকুটটা দিয়েছে সে হয়তো জানে না সংসার তো দূরে থাক, সে এখন নিজের জীবনের পরোয়া করে না। হঠাৎই মেসেজের টুং শব্দে নড়েছিল অনিন্দিতা। এতেও আগ্রহ নেই, সব কিছুতেই বিষাদ। ফোন হাতে নিতে চোখে পড়লো, আবার হৃদয় হরিটির চোখ থেকে যে পানি ঝরিয়েছে
তাকে ভালো থাকতে দেব না। এক আত্মা দুজন মানুষকে আলাদা করে হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়ে তারা কি সুখে থাকতে পারবে? না, পারবে না। ভয় নেই, যে তোমার সে তোমারই আছে, আর তুমি তো অন্ধকারও হয়েও আমারই আছো। অনিন্দিতার মুখে হাসি ফুটে উঠল। সে বুঝে গেছে মেসেজটা কে পাঠিয়েছে, কিন্তু প্রথম কথাগুলোর অর্থ বুঝলো না। তাহলে কি এসবের পেছনে অন্য কেউ আছে? প্ল্যান করে করছে সব, কেনই বা করবে? মাথায় এলো না অনিন্দিতার। চিরকুটটা নিজ ব্যাগে ঢুকিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। পুরোনো ক্ষতটা আজ আবার তাজা হয়ে উঠেছে, রক্তক্ষরণ হচ্ছে। কেটে গেছে 15 দিন। অজন্তার সাথে রিয়াবের সম্পর্কটা আরো গাঢ় হয়েছে। অজন্তা রিয়াবকে সবসময় আগলে রাখে। আগলে রাখার থেকে এই আগলে রাখাটা রিয়াবের কাছে ভিন্ন লাগে। এখন অজন্তার চাহনিটাও কেমন উৎফট লাগে রিয়াবের কাছে। কিরকম অধিকার ফলাতে চায়। রিয়াব ওসব পাত্তা দেয় না, কিন্তু কিছুদিন ধরে রিয়াব বোনের মতিগতি বুঝতে পারছে না। সবসময় অজন্তার গুনগান করে মাথা খেয়ে ফেলছে। বোনকে কিছুই বলতে পারে না, তাই চুপচাপ শুনে যায়। আস্তে আস্তে কোম্পানিটারও উন্নতি হচ্ছে। এটা বড় অঙ্কের ডিল পেয়েছে। ভালোভাবে ফুলফিল করতে পারলে কোম্পানি আগের পজিশনে ফিরে আসবে, যা একমাত্র সম্ভব হয়েছে রিয়াবের জন্য। কিছুদিন ধরে রিয়াব খেয়াল করছে তার বোন তার থেকে কিছু লুকাচ্ছে। যেমন সেদিন রাতে অফিস থেকে ফিরেই বোনের ঘর থেকে চেঁচামেচির আওয়াজ পেল। কার সাথে যেন রেগে কথা বলছিল। তার আসার শব্দ শুনে চুপ হয়ে যায়। কোনো সমস্যা হয়েছে কি, নাকি কেউ ডিস্টার্ব করছে? এসব মনে করে রিয়া ভেবে রেখেছে বোনকে ফলো করবে আজ, তাই অফিস থেকে ছুটি নিয়ে বোনের কোচিং এর পাশে দাঁড়িয়ে আছে। একটু পর রিয়ার ছুটি হলো। রিহা বের হতে একটা ছেলে দৌড়ে তার কাছে আসলো। রিহা বিরক্তি নিয়ে তার দিকে তাকালো। ছেলেটি রিহার দিকে করুণ চোখে তাকিয়ে আছে, ভালোবাসা অভিনয় করছে। কিন্তু ওই যে রিহা পণ করেছে, এসব থেকে দূরে থাকবে। রিহা ঝাড়ি দিয়ে কিছু বলবে তার আগে ছেলেটি বলে উঠলো, প্লিজ প্লিজ রিহু পাখি, একটা সুযোগ দাও না আমায়। আই প্রমিস একটু দুঃখ পেতে দেব না। তোমার সরল চাহানির মায়ায় পড়ে গেছি। রিহা ছেলেটির চোখের দিকে তাকালো। না, স্বচ্ছ চোখটাই ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চোখে পড়ছে না। রিহা নিজেও ছেলেটার উপর দুর্বল হয়ে পড়েছে। প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকা, মেসেজে ভালোবাসার কথা জানানো, ফোন করে জ্বালাতন করা, এমন করলে কে না মায়ায় পড়বে। কিন্তু সে কোনোভাবেই তার ভাইকে কষ্ট দিতে পারবে না। তাই আর সময় ব্যয় না করে রিকশায় চেপে বসলো। বোনের কাছে রিয়াবের মুখে হাসি ফুটে উঠলো। পরক্ষণে ছেলেটির দিকে তাকিয়ে একটু খারাপ লাগলো। সে তো জানে ভালোবাসা হারালে কেমন লাগে। এগিয়ে গিয়ে ছেলেটির কাঁধে হাত রাখলো। দৃশ্যটা চোখে তাকিয়ে রইল ছেলেটি। রিয়াবকে দেখে চোখ বড় বড় করে তাকালো। ছেলেটি কিছু বলবে তার আগে রিয়াব বলে উঠলো, ভালোবাসা মেয়েটিকে বিয়ে করতে পারবে? ছেলেটি চমকে দেখালো রিয়াবের দিকে। রিয়াব মুচকি এসে একটি কার্ড হাতে দিয়ে বলল, কাল দুপুরে বাবা মাকে নিয়ে চলে এসো। রিয়াব আর দাঁড়ালো না, চলে আসলো। ছেলেটিকে একসাগর প্রশ্নের মুখে ফেলে। পরদিন সকালে রিয়াব অজন্তাকে ফোন দিয়ে ডেকে এনেছে। রিয়াবের বিশ্বাস ছেলেটি তার বাবা মা নিয়ে আসবে। কালকে সারাদিন ছেলেটি খোঁজ নিয়েছে রিয়াব। না মেহেদি হাসান, কোনো খারাপ রেকর্ড নেই। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা রিটায়ার্ড সেনাবাহিনীর অফিসার ছিলেন। বর্তমানে ছেলেটি ভালো কোম্পানিতে উচ্চপদে চাকরি করছে। যদিও চাকরির বয়স কিছু মাস রিয়াব না করেনি। বোনকে ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে সে শান্তিতে মরতে পারবে অন্তত। সকাল থেকে এসবের ব্যবস্থাই করছিল। রিহাকে রিয়াব সব বলেছে। ভাইয়ের খুশিতেই রিহা খুশি, তাই না করেনি। রিয়াবের বিশ্বাসই ঠিক হলো। দুপুরের দিকে ছেলেটি বাবা মা নিয়ে হাজির। মুখ দেখে বোঝা যাচ্ছে কিছুটা দ্বিধাগ্রস্ত। রিয়াব তাদের যত্ন সহকারে গেট থেকে নিয়ে আসলো। রিহাই সব রান্না করে রেখেছে। অজন্তা গুজগাছ করে নিজেও ভালো একটা শাড়ি পরে হালকা সেজেছে। হালকা চেষ্টা রিয়াবের জন্য। রিয়াব এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। অজন্তার মন বিষণ্ণ হয়ে গেল। আজও ধরা দিল না রিয়াব। ও তো ঠিক অনিন্দিতার মতো করে সেজেছে। আজ যেভাবে রিয়াব পছন্দ করবে, যেভাবে করতো, তবুও রিয়াবের চোখ ওর দিকে 1 মিনিট স্থায়ী হলো না। মেহমানদের দেখে মুখে মেয়েকে হাসি ফুটিয়ে কথা বলতে লাগলো। মাদির মা একসময় বলে উঠলো, তুমি রিয়াবের স্ত্রী? মায়ের কথায় মাদি চমকে রিহাবের দিকে তাকালো। সে যে বিশ্বাস করেনি, মুখ দেখে বোঝা যাচ্ছে। অন্যদিকে কথাটি শুনে অজন্তার মুখে মুচকি হাসি ফুটে উঠলো। রিহাবের স্ত্রী কথাটি মনে মনে 3-4 বার আওড়ালো। কি সুন্দর মায়া মাখানো শব্দ হলো। এতদিন এত পরিশ্রম তো এর জন্যই। অজন্তা কিছু বলবে তার আগেই রিয়াব বলে উঠলো, রিয়াবের স্ত্রীর জায়গাটা একমাত্র অনিন্দিতা নামক মেয়েটার। ভাগ্যক্রমে সে এখন অন্যজনের অর্ধাঙ্গিনী, কিন্তু মন যে কথা শুনে না। অজন্তার ভেতরটা একদম চলে উঠলো। সেই সাথে মনের কোণে রাগও এসে ভর করলো। নিজেকে স্বাভাবিক করে মুচকি হেসে কথা বলতে লাগলো। মাদি যেন আকাশ থেকে বললো রিয়াবের কথায়। কি শুনছে সে? এও সম্ভব? রিয়াব অজন্তার মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সে তো এটাই চায়, কষ্ট পাবে, সবাই কষ্ট পাবে। রিয়াকে নিয়ে আসলো অজন্তা। তারা খোঁজ নেওয়ার সময় পায়নি।
সেটি রিয়াব জানে, তাই রিয়াব নিজেই বলা শুরু করলো। আমার বোন এতিম, মাথার উপর বাবা মার ছায়া নেই, ভাইয়ার টাকা নেই। এই বাংলাটা দেখছেন কোম্পানি থেকে দিয়েছে, নিজের বলতে কিছুই নেই, ভেবে দেখবেন। রিয়াবের কথা শুনে মাহাদির বাবা বুঝে গেল রিয়াব কোন ধাঁচের মানুষ, তাই তিনি বললেন, আমাদের আর খুঁজে নিতে হবে না, যা বোঝার বুঝে গেছি, বিয়ের দিন তারিখ ঠিক করা হোক। রিয়াব তবুও মুচকি হেসে বলল, রিহা সংসারের সব কাজ জানে, নিপুণতার সাথে সব কাজ করতে পারে, তাই আপনাদের সেরকম সমস্যা হবে না। আমি শুধু বলবো, আমি আমার বোনের জন্য একজন বাবা মা চাই, শ্বশুর শাশুড়ি না। একটু ভালোবেসে দেখবেন, আমার বোন হাজার গুণ ভালোবাসা ফেরত দিবে। বোনটা অনেক কষ্ট সহ্য করেছে জীবনে, অভাবে বড় হয়েছে, কোনো আবদারই সেরকম পূরণ করতে পারিনি। বোন আমার আবদার করতেই ভুলে যেত, কিন্তু আমার বোন আমার আত্মা, ওর জন্য আমি আমার জীবনের সুখ কেন, নিজের জীবনটাও বিসর্জন দিতে পারি। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার বোনটাকে সুখে রাখবেন, না হলে যে ব্যর্থ ভাইয়ের তকমাটা আমার নামের পাশে আজীবন থেকে যাবে। রিয়াবের চোখ ছলছল করছে, এই বুঝি পানি গড়িয়ে পড়বে। রিয়ার ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করেও পারল না। রিয়াবের বুকে হামলে পড়ে হাউ বাউ করে কাঁদতে লাগলো। হালকা কান্না থেমে আসতেই কান্না গলায় রিহা বলল, আমি তোমাকে ছেড়ে যাব না ভাইয়া, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি জানো না, তোমাকে ছাড়া আমি খাই না। আমার বিয়ের দরকার নেই, তুমি থাকলেই হবে। আমি কোথাও যাব না, যাব না, বিয়ে করব না আমি। কে রান্না করে দিবে? বুয়ার হাতের রান্না যদি ভালো না হয়, আমি যাব না কোথাও। ভাই বোনের এরকম ভালোবাসা সবার চোখে ভিজে এলো। অজান্তার বুকে দৃশ্যটা ধাক্কা খেল। মনের ভিতর কিছু একটা নিয়ে গিল্টি ফিল হচ্ছে। পাতা দিল না সে। মাদি এবার বাবা মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আপনার বোনকে আমি বিয়ে করব, কিন্তু একটা শর্তে। মাদির বাবা মা চমকে উঠল। কিসের শর্ত? তাদের ছেলেকে যৌতুক চাইবে নাকি? একজন সরকারি অফিসার হয়ে নীতিবিরুদ্ধ কাজ সে কিছুতেই মানবে না। রিয়াব জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। মাদি মুস্কি এসে বলল, আপনাকে আমার ভাই হয়ে আপনার বোনের সাথে যেতে হবে। রাজি থাকলে এক চাপুন, না হলে উঠছি। নো মোর ওয়ার্ল্ড, অনলি হা অথবা না। মাদির বাবা মার মুখে হাসি ফুটে উঠল। আকাঙ্ক্ষার সহিত তাকিয়ে আছে দুজন। রিয়াব নিজের অবস্থা থেকে উঠতেই মাদি ছটফট করে উঠে সোফার পেছনে চলে গেল, ঠোঁটে দুষ্ট হাসি। রিয়াব এগিয়ে যেতে মাদি দৌড়ে ডাইনিং টেবিলের চারপাশ ঘুরতে লাগলো। সারা রুমটা দৌড়াদৌড়ি করে একসময় রিয়াব মাদিকে ধরে ফেললো। আর সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওরা দুজন কি পূর্ব পরিচিত? রিয়াব মাদির কান টেনে ধরতে, ভাইয়া দিস নট ফেয়ার। হবু বউয়ের সামনে এইভাবে ইচ্ছাদের ফালুদা করো না প্লিজ। মাদির কথায় সবাই বুঝে গেল এরা আগে থেকে একে অপরকে চেনে। রিয়াব মাদির কান ছেড়ে ওকে জড়িয়ে ধরে বলল, কতদিন পর দেখা তোর সাথে, এখনো আগের মতোই আছিস? তুমি পাল্টে গেছো ভাইয়া। মাদির কথায় রিয়াব বুঝতে পারলো কোনো দিকে ইঙ্গিত করেছে, তাই হালকা হেসে বলল, কালকে তো শক খাইয়ে দিয়েছিলাম, কেমন লাগলো? আমার বোনের পেছনেও ঘোরা হচ্ছে। উফ ভাইয়া, আমি আসলেই শকড হয়েছিলাম তোমাকে এতদিন পর দেখি, আবার তাড়াতাড়ি চলে গেলে, তাই আজকে চলে এসেছি। মাদি এতটুকু বলে থামলো। এবার বাবা মার দিকে তাকিয়ে, আব্বাম্মু, তোমাদের বলেছিলাম না রিয়াব ভাইয়ার কথা, যে আমাকে ভার্সিটির ছুটির পর পড়াতো, তাও বিনা পয়সায়? এই সেই রিয়াব ভাইয়া। মাদির আব্বু আম্মু শীতল চোখে পর্যবেক্ষণ করে নিল রিয়াবকে। নিজের ছেলের মুখে অনেক শুনেছে রিয়াবের কথা, আর কোনো বাধাই রইল না বিয়েতে। এত কিছু হচ্ছে কিন্তু অজান্তা এখনো বুঝতে পারছে না। রিয়াব যেন অজান্তার মনোভাব বুঝতে পারলো, তাই হালকা হেসে বলতো, তুই চিনিস না মাহাদিকে? তুই জানতি না ওকে পড়াতাম আমি? কিন্তু অনিন্দিতা জানতো। কথাটি কানে যেতেই অজান্তার বুকটা ধক করে উঠল। এই অনিন্দিতা না থেকে ও সর্বক্ষেত্রে রয়ে গেছে। হঠাৎ করে মাদি রিয়াবের হাত ধরে বলে উঠল, তোমাকে আগেও বলেছিলাম মেসে না থেকে আমাদের বাড়িতে থাকবে, তখন তুমি শোনোনি, কিন্তু আজ শুনতেই হবে, না হলে বউসহ বড় শালাকে তুলে নিয়ে যাব। মাহাদির কথায় সবাই হেসে দিল। রিয়াব এত ভালো পরিবার কিছুতেই হাতছাড়া করবে না। আর ছেলে পূর্ব পরিচিত, তার বোন সুখে থাকবে, খুব সুখে থাকবে। এসব ভেবে মুচকি এসে মাথা নাড়ালো। সবার মুখে প্রাপ্তির হাসি ফুটে উঠল। বিয়ের দিন তারিখ ঠিক হলো সামনের শুক্রবার। মধ্যে 3 দিন আছে। স্বল্প পরিসরে বিয়েটা সম্পন্ন হবে। কোনো আনুষ্ঠানিকতা হবে না, কোনো অনুষ্ঠান হবে না। রিয়াবের অফিসে আজ সন্ধ্যায় পার্টি। ডিলটা ফুলফিল হয়ে গেছে। কোম্পানি আগের অবস্থানে ফিরে এসছে। আবার সব সম্ভব হয়েছে রিয়াব আর অজান্তার জন্য। দুজনে এই দুটো মাস নাওয়া খাওয়া ভুলে পরিশ্রম করে গেছে। রিয়াবের খেয়াল রাখার জন্য রিহা আর অজান্তা সবসময় প্রস্তুত ছিল। রিহার বিয়ে হয়ে গেছে,
রিয়া বাংলো ছেড়ে রিহাদের সাথেই থাকে। নতুন পরিবার পেয়েছে। মাদির মাকে মা বলে ডাকতে রিয়াবের বড্ড মায়া লাগে। কেমন মা মা গন্ধ আছে ওনার শরীরে। সব মিলিয়ে রিহা জীবন সুখে যাচ্ছে। কথা হচ্ছে, সত্যি কি রিয়াব সুখী? হ্যাঁ, রাতের আধারে বুকের মাঝখানটায় যে হাহাকার করে ওঠে, হৃদপিণ্ডটা মনে হয় কেউ খুবলে তুলে নিতে চায়। কি অসহ্য যন্ত্রণা। এর থেকে রেহাই তো একমাত্র মৃত্যুই সম্ভব। অজান্তার সকাল থেকে মনটা কেমন করছে। আজ তার প্ল্যান হলো রিয়াবকে প্রপোজ করবে। রিহা তাই বলেছে। আর কতদিন এভাবে চলবে? এবার তো এগুলো দরকার। অজান্তার মনে হয় এই কয়েকদিনে রিয়াবের মনে কিছুটা হলো জায়গা করতে পেরেছে। রিয়াবের চাহনি তো সে ইঙ্গিতই দিচ্ছে। পাপাও বলেছে আজ রিয়াবকে বিয়ের প্রস্তাব দেবে। রিয়াব নিশ্চয়ই না করবে না। অনিন্দিতাও নেই এখন। বোনের কথা ভেবে হলো রিয়াব রাজি হবে। এসব ভেবে ফুরফুরা মেজাজে রেডি হতে চলে গেল। বিকেল হয়ে গেছে, ওদিকটাও সামলাতে হবে। ফ্রেশ হয়ে এসে সুন্দর একটা শাড়ি পরে নিল। ম্যাচিং গহনা পরে আয়নায় নিজেকে বারবার দেখতে লাগলো অজান্তা। নিজের উপর নিজেই ক্র্যাশ খাচ্ছে। রিয়াব নিশ্চয়ই ওর দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকবে। লাজুক হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। এক সময় অজান্তা জোরে হাসতে লাগলো। অসাধ্য কিছু সাধন করার কেমন যেন আনন্দ হয়। অজান্তারও আজ তেমন আনন্দ হচ্ছে। ফোন বের করে একজনকে টেক্সট করে দিল। আজ পার্টিতে এতদিনের পরিশ্রমের ফল পাবে সে। এতদিনে তৈরিকৃত সব পরিকল্পনা আজ একজনের সম্মতিতে শেষ হবে। শেষ কি হবে? হলেও কি অজান্তার প্রেক্ষিতে হবে, না তার উল্টোটা হবে? অন্যদিকে মনমরা হয়ে গাড়িতে বসে আছে অনিন্দিতা। সেই বিয়ের দিন থেকে অনিন্দিতার মুখে হাসি দেখেনি তাহিব। একবার ভেবেছিল, দেখেছিল সেদিন। ওইবারই প্রথম, ওইবারই লাস্ট। বড্ড আফসোস হয় এখন তার, কেন করতে গেল কাজটা। কিন্তু সেও তো অপরাধ ছিল, তার যে কিছুই করার ছিল না। সেও তো প্ল্যানের একটা গুটি মাত্র। তাই কি মনে করে যেন গাড়িটা থামালো। অনিন্দিতার কোনো ভাবাবেগ হলো না, ওইভাবে বসে রইল যেন কোনো এক জড় বস্তু। তাহিব অনিন্দিতার দিকে এগিয়ে গিয়ে গালে হাত রাখলো। অনিন্দিতা শুধু এক পলক তার দিকে তাকালো, কিচ্ছুই বললো না। তাহিব হাত সরিয়ে নিয়ে আচমকা কাঁদতে শুরু করলো। এবার অনিন্দিতা কিছুটা ভরকে গেল। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তাহিবের দিকে, যেন আশ্চর্য কিছু দেখেছে। একসময় তাহিব নিজেকে সামলে নিয়ে গাড়ি চালাতে শুরু করলো। অনিন্দিতা তখনও নির্জীব। দিনে দিনে মেয়েটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। অনুভূতি শুধু সবসময় চুপটি করে থাকে। হাজার কথা বললেও মুখ থেকে কথা বের করানো যায় না। এর জন্য যে তাহিব দায়ী তা ভালো করেই জানে সে। নিজেকে বড্ড অপরাধী মনে হয়। হঠাৎ করে তাহিব ফোনটা বের করে টেক্সট পাঠালো একজনের কাছে। তারা যাচ্ছে অজান্তা তাদের পার্টিতে। যদিও যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তার, কিন্তু ওই যে সে অপরাধ, তাকে যেতেই হবে হাজার অনিচ্ছা সত্ত্বেও। কিন্তু তাহিব জানে আজ পার্টিতে কিছু ঘটবে। কিন্তু কি ঘটবে? সন্ধ্যা 7টা বাজে। সবে গেস্ট আসা শুরু করেছে। রিয়াব অনেক আগেই চলে এসছে। হঠাৎ ফোনের টুং শব্দে কিছুটা বিরক্ত ভাব ফুটে উঠলো মুখে। তবুও কি যেন ভেবে ফোনটা হাতে তুলে নিল। সাথে সাথে তার মুখে হাসি ফুটে উঠলো। আসছি আমরা, আজকে সবকিছুর অবসান হোক। আর পাচ্ছি না, আর কত সহ্য করব। এবার শাস্তি দেওয়ার পালা। কিটকিটিয়ে হেসে উঠলো রিয়াব। মনের মধ্যে কি চলছে একমাত্র সেই জানে। সবকিছু তদারকি করে বসতেই দেখলো অজান্তা এসছে। মুচকি হাসলো সে। মেয়েটি আজকে সেজেছে দারুণভাবে। অফশরীর থেকে কম লাগছে না, কিন্তু এই রূপ তো রিয়াবকে ঘায়াল করতে পারে না। রিয়াব যে একটা মেয়েতেই আসক্ত। যত দিন যায় আসক্তি বাড়ে। অজান্তা এসে রিয়াবের দিকে তাকিয়ে লাজুক হাসলো। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। রিয়াব অজান্তার আচরণ থেকে হাসলো। আজকে তাহলে এই খেলা শেষ হবে, হ্যাঁ? একটু পরেই রিহা, মাহাদি ওরা আসলো। সবার সাথে কুশল বিনিময় করে কথা বলতে রিহার চোখে পড়লো দরজা দিয়ে সেই চেনা পরিচিত মেয়েটি ঢুকছে। রিহা থমকালো। ও ভুল দিচ্ছে কিনা বিশ্বাস করতে পারছে না। একসময় ছুটে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরলো। এতে অনিন্দিতার ভাবাবেগ হলো না। রিহা কেঁদে দিয়েছে। অনিন্দিতা রিহাকে সামনে এনে চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে চুমু খেলো। তাহিব অবাক হয়ে দেখছে অনিন্দিতা যে রিহার কাছে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করে তার বুঝতে বাকি নেই। অনিন্দিতা তাকিয়ে আছে রিয়াবের দিকে, কিন্তু রিয়াব একবারও তার দিকে তাকায়নি। অজান্তার সাথে হেসে হেসে কথা বলছে। কখনো হাত ধরছে, আবার কখনো চুল ধরে টেনে দিচ্ছে, যা অনিন্দিতার বুকে বড্ড পীড়া দিচ্ছে। তবুও চুপ করে যেই রইল। জীবন তার সাথে খেলা খেলছে। কয়েকটা মাস সে ভাগ্য তার জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, আবার অনেক কিছুই দিয়েছে। রিহা নামক ভালোবাসা, সুখ, শান্তিগুলো কেড়ে নিয়েছে। তার পরিবর্তে এক সাগর কষ্ট ফেরত দিয়েছে ভাগ্য তাকে। আচ্ছা, ভাগ্যের উপর নিয়ন্ত্রণ চলে? ভাগ্য কি কথা শোনে? ভাবনা ছেড়ে রিয়াবের দিকে তাকালো। সে এখনো অজান্তা নামক রমণীকে নিয়ে ব্যস্ত। আচ্ছা, সে কি এগিয়ে যাবে? কি বা বলার আছে তার? পার্টিতে সবাই নিজেদের মতো আনন্দ করছে, নিজেদের মধ্যে আনন্দ করছে। হঠাৎ লাইট অফ হয়ে যেতেই সবাই এক প্রকার চমকে উঠলো। সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ হচ্ছে। ইতিমধ্যে গানিটা হয়েছে শুরু হয়ে গেছে। ঠিক মাঝখানেটাই আবার লাইট জ্বলে উঠলো। সবাই একদম চুপ হয়ে গেল। মাঝখানে রিহাব দাঁড়িয়ে আছে। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে অজান্তা। রিহাব চুপ করে দাঁড়িয়ে রইল। অজান্তা মুচকি এসে বলল,
জীবন তো কারোর জন্য থেমে থাকে না। আমাকে একটা সুযোগ দিবি? ভালোবেসে ফেলেছি তোকে, হারাতে পারবো না, একদম শেষ হয়ে যাব। একটা সুযোগ দিয়ে দেখ, অভিযোগ করার সুযোগ দেব না। ভালোবাসবি? অনিন্দিতা ব্যথাতুর নয়নে তাকিয়ে দেখছে শুধু। রিয়া ফুলটা হাতে নিল, সবাই হাততালি দিয়ে উঠল। দুজন ভালোবাসার মানুষ এক হলে সবাই খুশি হয়, কিন্তু অনিন্দিতার চোখ আজও বাধা মানছে না। সবাই আজ চোখে তাকে দেখলেও তার এসবে কোনো পরোয়া নেই। তার মনের মধ্যে কি চলছে সেটা যদি কেউ জানতো। রিয়াব ফুল নিতেই অজান্তা খুশিতে ঝাপটে ধরলো তাকে। রিয়াব আজ চোখে অনিন্দিতাকে দেখে নিল, ওই চোখের পানি থেকে বড্ড ভেড়া দেয়। অজান্তাকে ছাড়িয়ে নিল নিজে থেকে। তখন অজান্তার বাবা এসে রিয়াবকে উদ্দেশ্য করে বলতো, তাহলে বিয়ের ডেট অ্যানাউন্সমেন্ট করে দিই, কি বলো? রিয়াব ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কার বিয়ে? অজান্তা চমকে তাকালো রিয়াবের দিকে। শুধু অজান্তা নয়, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রিহা এগিয়ে এসে বলল, কি বলো এসব ভাইয়া? তোমার আর অজান্তা আপুর বিয়ের কথা বলছে? এই মাত্র না ফুল গ্রহণ করলে, মানে তুমিও ভালোবাসো আপুকে, তাহলে বিয়ে করবে না? রিহার কথা শুনে রিয়াব হো হো করে হেসে দিল, যেন সে কোটো বজার জোকস শুনেছে। হাসি থামছেই না, হাসির দাপটে শরীরটা মৃদু রয়েছে। অনিন্দিতা একটু এগিয়ে এসছে। একসময় রিয়াব হাসি থামিয়ে ফুলটা নিয়ে অনিন্দিতার সামনে দাঁড়ালো। ফুলটা বাড়িয়ে দিয়ে চোখের দিকে তাকিয়ে রইল। এই চোখে আজ শুধু কষ্ট দেখতে পাচ্ছে। যে চোখে তাকে নিয়ে হাজারো স্বপ্ন খেলা করতো, সেই চোখ আজ হারানোর ব্যথা প্রকাশ পাচ্ছে, যা রিয়াবের রাগকে আরো বাড়িয়ে দিল। অনিন্দিতার হাতে ফুল গুজি দিয়ে ঠাস করে থাপ্পড় বসালো অজান্তার গালে। সবাই চমকে দোবা পিছিয়ে গেল। অজান্তার বাবা রেগে কিছু বলবে তার আগে রিয়াব বলে উঠল, আপনাকে আমি প্রচণ্ড সম্মান করি আঙ্কেল, তাই যা হচ্ছে হতে দিন। অজান্তার বাবা আর এগুলোর সাহস পেল না। সে যেমন তার মেয়েকে চেনে, রিয়াব নামক ছেলেটিকেও চেনে। কোনো কারণ ছাড়া কিচ্ছু করবে না, তাই চুপচাপ দেখতে লাগলো। রিয়াব অজান্তার সামনে দাঁড়িয়ে বল, কেন করলি এমনটা? তুই তো ভালো করে জানতি এই রিয়াবের জীবনে অনিন্দিতা কি। বল, জানতি না? তাহলে কেন দুটো আত্মাকে আলাদা করে দিলি? অজান্তা কথা বলছে না, হাত মুষ্টিবদ্ধ করে অনিন্দিতার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে তার সুখ সবর আবার কেড়ে নিল। এত কিছু করলো, তবুও সে সফল হলো না। আর চুপ থাকতে না পেরে চিল্লিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমিই করেছি সব। তোর থেকে অনিন্দিতাকে আলাদা করেছি আমি। সেই ভার্সিটি লাইফ থেকে তোকে ভালোবাসি, তুই আমার ভালোবাসা বুঝিসনি। অনিন্দিতার সাথে রিলেশনে গেলি, যা আমার জন্য বড্ড কষ্টদায়ক। একসময় ঠিক করলাম দেশ ছেড়ে তোদের জীবন থেকে চলে যাব, চলেও গেলাম, কিন্তু থাকতে পারছিলাম না। তোদের ভালোবাসাময় সময়গুলো আমার কাছে রাতের নিস্তব্ধতার মতো বিভীষিকা লাগছিল, অসহ্য যন্ত্রণা হতো। আমার নামের মতোই আমার ভালোবাসাটাও তোর কাছে অজান্তাই থেকে গেল। মনের মধ্যে জেদ চেপে বসলো। ঠিক করলাম যেভাবেই তোকে আমার করব। এর মধ্যে হুট করে তাহিব আমাকে একটি মেয়ের ছবি পাঠালো, তাকে সে ভালোবাসে। সেই মেয়েটি আর কেউ না, অনিন্দিতা। আমি যেন হাতে চাঁদ পেয়ে গেলাম। প্ল্যান করলাম তাহিবের সাথে অনিন্দিতার বিয়ে হলেই তুই আমার। কিন্তু অনিন্দিতার পিছু নিতে নিতে তোর সম্পর্কে তাহিব জেনে গেল। পিছু ফিরে যেতে চাইলো, দেইনি আমি। অনিন্দিতার ক্ষতি করে দেব বলে হুমকি দিতে থাকলাম। এক সময় অপারগ হয়ে রাজি হয়ে গেল তাহিব। আর তুইও কিছুতেই অনিন্দিতাকে ছাড়তে রাজি না। অনিন্দিতার পরিবার তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করলেও তুই অনিন্দিতাকে ছাড়ার কথা ভাবিসনি। দিশেহারা হয়ে গিয়েছিলাম আমি। যে কোনো উপায়ে তোকে আমার চাই চাই। গুন্ডা দিয়ে হুমকি দেওয়ালাম, অনিন্দিতাকে না ছাড়লে রিহাকে কিডন্যাপ করব। রেপ করার হুমকিও দিয়েছি। রিয়া থেমে গেল। অবশেষে অনিন্দিতা রিয়াব আলাদা হলো। আমি বাবার অফিসে চাকরি পাইয়ে দিলাম যাতে তোর কাছাকাছি থাকতে পারি। রিহাকে বোঝাতে লাগলাম তোর জীবনে আমাকে দরকার। বুঝে গেল। এরপর শত চেষ্টা করে রিয়াবের মনে জায়গা করার পারছিলাম না। ওই অনিন্দিতা না থেকেও রয়ে গেছে, একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। শেষের দিকের আচরণে মনে হলো তুইও দুর্বল আমার প্রতি। কিন্তু না, আমি ব্যর্থ। আমি এত কিছু করেও ব্যর্থ। আর ওই অনিন্দিতা কিছু না করেও রিয়াবের মনের কুঠিরে রয়ে গেল। মুখে হাত চেপে কাঁদতে লাগলো অজান্তা। সবাই স্তব্ধ হয়ে সব শুনছে, সব। রিয়ার নিজেকে অসার লাগছে, হাত পা নাড়তে পারছে না। তার জন্য তার ভাই নিজের ভালোবাসাকে ছেড়ে দিয়েছে। অজান্তার কান্না দেখে রিয়াব আবার হেসে উঠল, খানিকটা হেসে বলল, তুই কি ভেবেছিলি এত সব করবি জানতে পারবো না? গুন্ডা দিয়ে হুমকি দেওয়ার পরেই তো বুঝেছিলাম কিছু চলছে, ষড়যন্ত্র চলছে দুজনকে আলাদা করার। একদিন একটা চিরকুট আসলো, যেখানে লেখা ছিল তোর কথা। তোর হারিয়ে যাওয়ার কারণই বলে দিবে আসল সত্য। আগের কোম্পানিতেও জব কনফার্ম হয়েছিল, ক্যান্সেল করে তোরটাই নিলাম। তুইও না বুঝে সেদিনই ট্রান্সফার হলি। তোর সাথে মিশতে শুরু করলাম।
তোর সামনে অনিন্দিতার কথা বলে কষ্ট দিতাম, বড্ড জ্বালা করতো না? বোনের জন্য চিন্তা হতো, তাই বিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। এরপর মূল পয়েন্টে এসে তোর সাথে একটু নরম হওয়ার অভিনয় করলাম। ব্যাস, তুই বুঝে গেলি আই এম টোটালি অ্যাডিক্টেড ইউ। রিয়েলি আমি তো এক অনিন্দিতাতেই বারবার মরি, সেখানে তুই। আজ আমি জানতাম তুই প্রপোজের প্ল্যান করেছিস, তোকে হাজারটা কষ্টের সাগরে ডুবিয়ে রাখার জন্য আজকে নাটকটা। বলেছিলাম আমাদের যে একসাথে থাকতে দিল না তাকে সুখে থাকতে দিব। তাহিব তোর কথাই করলেও একটা কথা কিন্তু লুকিয়ে গেছে। সে আগে থেকে জানতো আমাদের কথা, কিন্তু এটা জানতো না আমাদের ভালোবাসাটা খুব প্রখর। আর খোঁজ নিয়ে এসে জেনেছিল তোর আর আমার বন্ধুত্বের কথা, কিন্তু তোর মনে যেসব ছিল জানতো। তাই অনিন্দিতার ছবি তোকে দিয়েছিল আমাকে পরীক্ষা করার জন্য আমি সত্যি অনিন্দিতাকে ভালোবাসি কিনা। একসময় সে বুঝে গেল রিয়াব অনিন্দিতার দুজন আত্মা, তাই পিছু হটে গিয়েছিল। কিন্তু তুই দিসনি, ব্ল্যাকমেল করেছিস। কিন্তু আরেকটা কথা কি জানিস, তাহিব যে কাজটা বিয়ের পর করেছে, আমাকে সত্য খুঁজতে সাহায্য করেছে, সে কাজ করার অনেক সময় ছিল। বিয়ের আগে সে এই পদক্ষেপ নিতে পারত, কিন্তু হয়তো বুঝতে পারিনি, নয়তো বুঝেই করেছে। সে প্রত্যক্ষ দোষী না হলেও পরোক্ষভাবে সে দোষী। সে তার পরোক্ষভাবে শাস্তি পাচ্ছে। নিজের বউ সারাক্ষণ অন্য একজনকে নিয়ে মেতে থাকলে কার সহ্য হয়? আর তুই এত কিছুর পরেও আমাকে না পেয়ে সবার সামনে অপমানিত হয়ে ধুকে ধুকে কষ্ট পাবি বাকিটা জীবন। এটাই তোর জন্য শাস্তি। আমার মনে অনিন্দিতা নামক মেয়েটার স্থান শীর্ষস্থানে। রিয়াবের কথায় অনিন্দিতার মুখে হাসি ফুটে উঠল। তার রিয়াব দাঁড়িয়ে আছে, তাহিব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিয়াবের কথাগুলো একদম সত্য। সে প্রত্যক্ষ দোষী না, কিন্তু পরোক্ষ সে দোষী। তার শাস্তিও সে পাচ্ছে, হয়তো সারা জীবন পেতে হবে। কিন্তু একজনের মনে কোনো গিল্টি ফিল নাই। অজান্তা কান্না থামিয়েছে অনেক আগেই। রিয়াবের কথায় রেগে তেড়ে এলো অজান্তা। সব কিছু এই মেয়েটির জন্য হয়েছে। ও রিয়াবের জীবনে আসার পর থেকেই রিয়াব আমাকে ভুলে গেছে। ছাড়বো না ওকে, আমি শেষ করে দেব। কথাগুলো বলেই ভারী একটা ফুলদানি অনিন্দিতার দিকে ছুঁড়ে মারল। রিয়াব আতকে উঠে ওকে সরিয়ে দেয়, কিন্তু নিজেকে সরাতে পারেনি। ফুলদানিটা সোজা কানের পাশে লেগে গল গল করে রক্ত পড়তে থাকে। আতকে ওঠে সবাই, অজান্তা নিজেও আতকে ওঠে। সে রিয়াবকে কিছু হোক চায়নি। অনিন্দিতার হাত পা থরথর করে কাঁপছে। ভালোবাসা মানুষটিকে রক্তাক্ত অবস্থা দেখে কে ঠিক থাকতে পারে? কে? অনিন্দিতা চিৎকার দিয়ে দৌড়ে আসে। রিয়াবের মাথাটা নিজের কোলে রেখে হাউ মাউ করে কাঁদতে লাগলো। অনিন্দিতার কান্নায় যে কেউ বলে দেবে কতটা ভালোবাসা রয়েছে, যে কেউ বলে দেবে। রিয়ার বর্তমানে নিজেকে অনুভূতি শূন্য লাগছে। একমাত্র তার জন্য তার ভাই এত কষ্ট সহ্য করছে, ভাবতে নিজেকে দোষ দিতে লাগলো। অজান্তা এগিয়ে আসবে তার আগে রিয়া ধপ খপ করে ওর হাতটা ধরে ফেললো। টস টস করে কয়েকটা চর বসিয়ে দিল নরম কানে। একসময় কান্না করতে করতে মাটিতে কেন করলে এমনটা? তোমাকে তো আমি বড় বোন ভেবেছিলাম। আমার ক্ষতি করার কথা ভাবলে, আমার থেকে আমার ভাইকে কেড়ে নিলে। কেন কেন আমার ভাইটার জীবনটা এমন করলে? মাহাদি এসে রিয়াকে টেনে তুললো। রিয়াবকে তাহিব হসপিটালে নিয়ে গেল তাড়াতাড়ি, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অনিন্দিতা একধারে রিয়াবের মুখের দিকে তাকিয়ে আছে। রিয়াবের দেহটা নিস্তেজ হয়ে আছে একদম। তাড়াতাড়ি অপারেশন সেন্টারে নিয়ে গেল। চেক আপ করে ডক্টরের মুখে মলিন হয়ে এলো। ডক্টর বের হতে মাহাদি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে ডক্টর মলিন মুখে বলল, আমাদের কিছু করার নেই। এর আগে উনি একবার মাথায় জখম করছিলেন, হয়তো উঁচু স্থান থেকে পড়ে গিয়েছিলেন বা শক্ত কিছুর সাথে বাড়ি খেয়েছিলেন। আবার আজকে সেখানে লেগেছে, রক্ত জমাট বেঁধে গেছে। একটু পর থেকে নার্ভ কাজ করা বন্ধ করে দেবে। ওনার হাতে আর মাত্র 2-1 ঘন্টা সময় আছে। চমকে উঠল সবাই। মাহাদিকে ধরে বিলোপ করছে রিহা। মাহাদির নিজের অন্তরটা ফেটে যাচ্ছে। এতদিন বড় ভাইয়ের জায়গাটায় বসেছিল রিয়া। খবর পেয়ে ইতিমধ্যে মাহাদির বাবা মাও চলে এসছে। তারা দুজনও কাঁদছে। আরেক ছেলে হয়ে উঠেছিল রিয়া। অজানাকে তাহিব পুলিশে দিয়েছে। ওর মতো জঘন্য মেয়ের বাইরে ঘুরে বেড়ানোর কোনো অধিকার নেই। তাহিব তাকিয়ে আছে অনিন্দিতার দিকে, চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে সে। তাহিবের সাহস হচ্ছে না সামনে যাওয়ার। তারও যে খুব কষ্ট হচ্ছে। আর অনিন্দিতা শুধু ভাবছে ডক্টরের সেই কথাটি। এর আগেও একবার জখম হয়েছিল। অনিন্দিতা মনে পড়লো সেই দিনটির কথা। একদিন ঘুরতে গিয়েছিল দুজনে। রিয়া মারা করে অনিন্দিতা জোরাজোরিতে গিয়েছিল। বকারে কিছু ছেলে ওদের ডিস্টার্ব করছিল। একসময় অনিন্দিতা সহ্য করতে না পেরে ওদের সাথে ফাইট করতে বলেছিল রিয়াবকে। প্রেয়সীর মন রক্ষার্থে রিয়াব সেদিন গিয়েছিল, কিন্তু ফাইট করতে না, বোঝাতে। কিন্তু এত অপ্রীতিকর কথা বলেছিল রিয়াবের সহ্য হয় না। হাতাহাতি শুরু হয়ে যায়। না পেরে একসময় ছেলেগুলো রিয়াবকে জোরে একটা ধাক্কা দেয়, যার ফলে সিটকে গাছের সাথে বাড়ি খায়। লোকজন জড়ো হওয়ার
আর কিছু করতে পারেনি বখাটেরা। তখন রিয়াব নিজেকে স্ট্রং দেখালো, পরে বাড়ি ফিরে অসহ্য ব্যথায় অজ্ঞান হয়ে যায়। এইসব মনে করেই অনিন্দিতার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। নিজেকে দোষারোপ করতে লাগলো। সেদিন সে জোর না করলে এমন কিছুই হতো না। হঠাৎ কাউকে কিছু না বলে ক্যাবিনে ঢুকে পড়লো সে। তাইবের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে। রিয়াব চোখ বন্ধ করে শুয়েছিল। মাথায় অসহ্য যন্ত্রণা করছে। মনে হচ্ছে মাথাটা কেউ পায়ের নিচে পিষে দিচ্ছে। এর মধ্যেই কারো পায়ের আওয়াজ শুনে চোখ খুলে অনিন্দিতাকে দেখে মাথার সাথে সাথে বুকের ভেতরটাও যেন বেড়ে গেল, ব্যথাটাও বেড়ে গেল। কান্না করে চোখ মুখ ফুলিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলেছে। পরোটার শাড়িটাও ঠিক নেই, কুচি নষ্ট হয়ে গেছে, মাঝে মধ্যে ভাঁজ পড়েছে। দৌড়াদৌড়িতে পিন খুলে আঁচলের একাংশ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই রূপ যেন মেয়েটিকে আরো আবেদন হয়ে লাগছে। রিয়াব চোখ ফিরিয়ে নিল। অনিন্দিতা কিছু না বলেই রিয়াবের বুকে মুখ গুজে শুয়ে পড়ল। রিয়াব চুপ করে আছে। সে জানে তার বেশি সময় নেই। এই বুঝি প্রাণ পাখিটা উড়াল দেবে। ঝাপটে ধরলো নিজেও। অনিন্দিতার গলা কাঁপছে। অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু বলতে পারছে না। বুক থেকে মাথা উঠিয়ে এক পলককে রিয়াবকে দেখে নিল। আর যদি না দেখতে পায়, সে চলে গেলে যে মেয়েটা বাঁচতে পারবে না। ভালোভাবে বুঝতে পারছে রিয়াব। অনিন্দিতা আবার রিয়াবের বুকে মুখ খুঁজল। হালকা স্বরে বলে ওঠে, একদিন বলেছিলাম না অনিন্দিতা শুধু তার রিয়াবের। আমি কিন্তু এখনো রিয়াবেরই আছি। অন্য কারোর বউ হয়েও রিয়াবেরই আছি। মন প্রাণ সব যে রিয়াবের কাছেই। রিয়াবই যে বেঁচে থাকার কারণ। কিন্তু রিয়াব চলে গেলে অনিন্দিতা কি করবে বলো বলো? অনিন্দিতার কোনো কাজ আছে পৃথিবীতে? তার কাজই তো ছিল রিয়াবকে নিয়ে কল্পনার সাগরে ভেসে বেড়ানো। কিন্তু যেই পৃথিবীতে রিয়াবের শ্বাস প্রশ্বাস চলবে না, সেই পৃথিবীতে অনিন্দিতার শ্বাস প্রশ্বাস কিভাবে চলে? এই নিয়ম আলাদা বুঝি? রিয়াব অনিন্দিতা এক, সব সময় একই থাকবে। বাঁচবে একসাথে, মরবেও একসাথে। বলেছিলাম না সেদিন, যখন রিয়াব নিশ্চিহ্ন হয়ে যাবে ঠিক তার আগে অনিন্দিতা নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা রাখলাম কিন্তু। ওপারে দেখা হবে। অপেক্ষায় থাকবো প্রিয়, অপেক্ষা। অনিন্দিতা শক্ত করে জড়িয়ে ধরল রিয়াবকে। শরীরটা কেমন ঝাঁকুনি দিয়ে উঠল। কথাগুলো কেমন শোনাচ্ছিল। রিয়াব নিজেও শক্ত করে জড়িয়ে ধরল। দরজা দাঁড়িয়ে সব শুনছে ওরা। এইভাবে দুজনকে একসাথে দেখে তাইবের বুকের ভেতর কেমন জ্বালা করছে। চোখ ভিজে যাচ্ছে বারবার। সে তো ভালোবেসেছিল, তার ভালোবাসা সত্যি ছিল। রিয়া দৌড়ে ক্যাবিনে ঢুকে পড়লো। আউ মাউ করে কেঁদে দিল। তার ভাইকে ছাড়া কেমন করে থাকবে সে? রিয়া বোনের মাথায় হাত রেখে আশ্বস্ত করলো সে উপর থেকে সবসময় দেখবে তার কলিজাকে। তখনও জড়িয়ে আছে অনিন্দিতা। রিয়াবের চোখ কেমন গোলা হয়ে আসছে। এমন সময় ডক্টর এসে বললো আরেকবার ভালোভাবে চেক আপ করবে। যদি অপারেশন করে ঠিক হয় তাদের তো সার্থকতা এখানেই। ডক্টরের কথায় রিয়া ভাসলো। তার যে সময় নেই আর, সে ঠিক বুঝতে পারছে। সেও জানে যে ডক্টরটা সত্যটা জেনেও বৃথা চেষ্টা করছে। হয়তো পরে যেন আফসোস না করতে পারে। তাই ডক্টরদের বাধা দিল না সে। দেখুক তারা বাসার আশা নেই। একজন নার্স এসে অনিন্দিতাকে সরতে বললো। কোনো রেসপন্স নেই। কাঁধে ঝাঁকুনি দিলেও সারা শব্দ মিলছে না। রিয়াবের ভ্রু কুচকে এলো। রিয়াব ওঠাতে চাইলো কিন্তু শক্তিতে পেরে উঠছে না। খুব দুর্বল লাগছে। শরীর মনে হয় অবশ হয়ে যাচ্ছে। নার্সটি এবার অনিন্দিতা দুই কাঁধ ধরে উঠালো। সাথে সাথে অনিন্দিতা মাথাটা এলিয়ে দিল পাশে। আতকে উঠলো সবাই। কি হলো? প্রেশার নিতে পারেনি মনে হয়, জ্ঞান হারিয়েছে। ডক্টর তাড়াতাড়ি পালস চেক করলো। চমকে উঠলো ডক্টর। বিষণ্ণ মুখে মাথা নাড়িয়ে জবাব দিল, শি ইজ নো মোর। আতকে উঠলো সবাই। রিয়াবের মনে হলো হৃদয়টা কেউ খুবলে তুলে নিচ্ছে। তাই একদম শটান হয়ে দাঁড়িয়ে আছে। তার হৃদস্পন্দন যেন থমকে গেছে। এই দুনিয়ার কোনো কিছুই তার কাছে তার কানে আসছে না। শুধু একটা কথাই খুঁজছে, শি ইজ নো মোর। এরই মাঝে ডক্টর বলে উঠলো, দেখেই বোঝা যাচ্ছে এতদিন সে একটা শোকের জীবন পার করছে। দিনে দিনে অ্যাবনর্মাল হয়ে উঠেছিল। হঠাৎ এত শক সহ্য করতে পারেনি তার মস্তিষ্ক। প্রিয় মানুষটির ছেড়ে যাওয়া মেনে নিতে পারেনি। একের পর এক ধাক্কায় উনি ব্রেন স্ট্রোক করছে। ডক্টররা নিজেরও অবিশ্বাস্য চোখে তাকিয়ে রয়েছে ছেলে মেয়ে দুটোর দিকে। ভালোবাসার প্রকটতা কতটুকু উপলব্ধি করতে পারছে তারা। একজনের অসুস্থতা যেন আরেকজনের জন্য মৃত্যু সমতুল্য। রিয়াবের কানে একটা কথাই বারবার পাচ্ছে, বলেছিলাম না সেদিন, যখন রিয়াব নিশ্চিত হয়ে যাবে ঠিক তার আগে অনিন্দিতা নিশ্চিত হয়ে যাবে। কথা রাখলাম কিন্তু। ওপারে দেখা হবে তো, অপেক্ষায় থাকবো প্রিয়। রিয়াবের আর সহ্য হলো না। তারও যাওয়ার সময় হয়ে গেছে। মাথাটা মনে হচ্ছে ব্যথার বাক্স। এক সময় মাথায় হাত দিয়ে এক নজর সবাইকে দেখেই নেতিয়ে পড়লো বিছানায়। পরপর এমন ঘটনায় সবাই পাকরুদ্ধ। শ্বাসের শব্দটাও কেমন বাজে লাগছে।
গতই মনে হচ্ছে এতটা উত্তাপ ছড়িয়ে গেছে, শরীরের সাথে সাথে মনটাও বুঝছে চলছে। রিয়া বনিদিতার মৃত্যুর 3টা মাস হয়ে গেছে। সময় চলে গেলেও কিছু মানুষের জীবন থমকে গেছে সেই 3 মাস আগেই। দুজনকে একসাথে মাটি দেওয়া হয়েছে। অনিন্দিতার পরিবার তাহিব, রিহা, মাহাদি ও তার বাবা মা, এদের জীবনগুলো যেন রাতের আধারের মতো নিকশ কালো হয়ে গেছে। আর সবাই কিছুটা অস্বাভাবিক হলেও স্বাভাবিক হয়নি তাহিব এবং রিহা। তাহিব প্রায় সময় দুজনের কবরের সামনে বসে থাকে, অযধারায় কান্না করে, মনের অভিব্যক্তি প্রকাশ করে। কিন্তু যাদের উদ্দেশ্য করে এত কথা তারা কি শুনতে পায়? তাহিবের বিশ্বাস দুজন উপরে একসাথে বসে তার কথা শুনছে আর উপহাস করছে। তার ভাগ্যেই যে উপহাসের, তার জন্য যে সে কাউকে দোষ দিতে পারে না। রিয়া, অনিন্দিতা কারণরা, দোষী তো সে, যার জন্য দুটো প্রাণ অকালে ঝরে গেছে। আজকেও এসছে তাহিব। ফজরে আজান দিতেই নামাজ পড়ে হাঁটতে হাঁটতে কবরের সামনে উপস্থিত হয়েছে, যেখানে শুয়ে আছে দুজন ভালোবাসার মানুষ, যাদের ভালোবাসা এতই প্রখর একজনের মৃত্যুতে আরেকজনের মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। তাহিব আগে কবর জিয়ারত করে দেওয়া বলল, এ তার নিত্যদিনের কাজ। এরপর রিয়াবের কবরের দিকে তাকিয়ে বলল, তুমি মহাপুরুষ জানো, পৃথিবীতে মহাপুরুষ অন্যান্য ভাবনা তাদের আবিষ্কার রেখে গেছে, আর তুমি ভালোবাসার প্রতীক হয়ে রয়ে গেছো। জানো, আমার এখনো রিয়া হতে ইচ্ছা করে, তাই বলে আফসোস হয় তা কিন্তু না। তোমাদের মধ্যে যে আমি আছি, এরই জন্য নিজেকে ধন্য মনে করি। ঠোঁটে হাসি রেখে কথাগুলো বলতে বলতে একসময় অনিন্দিতা কবরের সামনে এসে বসে পড়ল, চোখ থেকে টপ টপ পানি পড়ছে। আচ্ছা, একটু ভালোবাসলে কি খুব ক্ষতি হতো? অভিনয়ের ভালোবাসা হলেও মন্দ ছিল না বলো। ওইটুকু সুখ আমার কাছে সকল কিছুর ঊর্ধ্বে থাকতো। তোমাকে খুব ভালোবেসেছিলাম অনিন্দু, বিশ্বাস করো আমার ভালোবাসা সত্যি ছিল। ঠিক ছিল না ভালোবাসার মানুষটা, যে অন্যতে মত্ত থাকতো, অন্যের ভালোবাসার রাজ্যে ভেসে বেড়াতো। ওপারে ভালোবাসো নিশ্চয়। আচ্ছা, তুমি তো বলেছিলে অপেক্ষা করবে রিয়াবের জন্য। রিয়াবকে পেয়েছো, সেখানে সুখে আছো তোমরা না? আমি যদি তোমাদের কাছে চলে আসি, মেনে নিবে? তোমার আশেপাশে থাকতে যে আমার নিজেকে খুব দারুণ সুখী মনে হয়। এই না, আমি আবার নিজের কথা ভাবছি। তোমাদের মধ্যে যাওয়ার আর সাহস নেই আমার। ভালো থেকো ওপারে। আমার জীবনে সময়ের স্রোতধারায় ভেসে যেতে থাকবে, যার একমাত্র কারণ আমি নিজেই। আর বসলো না তাহিব, ছুটে এসে গাড়িতে বসলো। নিজেকে মৃত মনে হচ্ছে তার কাছে, আর পাচ্ছে না। একটা ভুল, সে একটা ভুল তার জীবনকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। যদি সে অনিন্দিতা রিয়াবের জীবনে না আসতো, সম্পর্ক যারা সত্ত্বেও অযোধ্যার কাছে না বলতো, তাহলে হয়তো এমনটা হতো না। কিন্তু নিয়তির বাইরে কে? নিয়তি যে বড্ড দহন দিচ্ছে তাকে। এই যন্ত্রণা থেকে মুক্তির কোনো কি উপায় নেই? হ্যাঁ, রিয়া জীবনটা চালিয়ে নিচ্ছে নিজেকে ঘরে বন্দি করে। রাত দিন চুক্তি করে রিয়াবকে যে ঘরে থাকতো সেখানে বসে থাকে। কখনো কান্না শব্দ আসে তো কখনো হাসি। মাদি নিজের প্রেয়সীর এমন অবস্থা মেনে নিতে পারে না। ভেতর থেকে সে নিজেও ভেঙে পড়েছে। আর সন্তানরা ভালো না থাকলে কোনো বাবা মা ভালো থাকতে পারে? আজ মাদি পণ করেছে, যে করে হোক রিয়াকে ওই ঘর থেকে বের করবে। আর কতদিন এভাবে চলবে? একবেলা দুবেলা দুমেটো খেয়ে কতদিন বাঁচা সম্ভব? দুর্ঘটনা সবার জীবনেই ঘটে, হয়তো তাদের জীবনের দুর্ঘটনাটা অধিক দহনের। কিন্তু এভাবে থমকে থাকলে তো জীবন চলবে না। যতদিন বেঁচে আছে সংগ্রাম করেই বাঁচতে হবে। রিয়া বিছানায় শুয়ে ভাইয়ের কথাই ভাবছিল, কত শত ভালোবাসার স্মৃতি। ভাবতে রিয়ার শরীর হিম হয়ে আসে, অসহ্য যন্ত্রণায় কাতরে ওঠে হৃদয়। এমন সময় মাহাদি এসে বলল, রিহু পাখি, এ কেমন বিচার তোমার? আমাকে কি মানুষ মনে হয় না? আমি তো একটা রক্তে মাংস করা মানুষ। হৃদয় আমারও আছে, কষ্টের অনুভূতিটা আমারও আছে। যাকে বরফের আসনে বসিয়েছি, তার এইভাবে চলে যাওয়া আমার হৃদয়ে টাক কাটে না। 3টা মাস ধরে নিজের ভালোবাসার মানুষটা ঘরবন্দি, আমার কষ্ট হয় না? তুমি তো ভাইয়ের মৃত্যুতে নিস্তেজ হয়ে গেছো, কিন্তু আমি একদিকে ভাইয়ের অকাল মৃত্যু, অন্যদিকে বউয়ের এমন জীবন। আমি কেমন থাকতে পারি ভেবে দেখেছো একবার? মানুষ মরণশীল, আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই বলে এইসবে নিজেকে কষ্ট দিলে সে ফিরে আসবে? আচ্ছা বলো তো, ভাইয়া ভালো আছে? তোমাকে এমন দেখে
তার কষ্ট হচ্ছে না? তোমাকে ভালো সুখে রাখতে মানুষটা কত ত্যাগ করেছে, তার প্রতিফল এইভাবে দিচ্ছ? আচ্ছা থাকো তুমি এইভাবে, আর কিছুই বলবো না। আমিও চলে যাব, যেদিক দু চোখ যায়। এই কষ্ট আর সহ্য হচ্ছে না। মাধি কিছুক্ষণ বসে চলে আসতে নেমে অমনি দরজা খোলার শব্দে থেমে যায়। রিহা দাঁড়িয়ে আছে দরজা ধরে। হঠাৎই সে দৌড়ে এসে মাধিকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে দেয়। সে এত কিছু ভেবে দেখেনি, আর ভাবা উচিত ছিল। নিজেকে অপরাধী ভেবে এতদিন গুমড়ে গুমড়ে কষ্ট পেয়েছে। আচ্ছা, এখন থেকে বাঁচতে হবে, পরিবারের মানুষগুলোর জন্য হলেও তাকে বাঁচতে হবে। অজান্তা সব কষ্টের মূলে যে ছিল সেও কিন্তু ভালো নেই, সেও শাস্তি পাচ্ছে, কিন্তু ওই বদ্ধ কারাগারে নয়। বর্তমানে তার স্থান হয়েছে মানসিক ভারসাম্যহীনদের সাথে। এক কথায় যাকে পাগল বলে। হ্যাঁ, অজন্তা নামটা এখন পাগলদের খাতায়। তাহিব অজন্তাকে জেলে দিল। অজন্তার বাবা কোনো প্রতিবাদ করেনি। তার মেয়ে দুটো মানুষকে মানসিক কষ্ট দিয়েছে। একজন মেয়েকে ঠেলে দিয়েছে অ্যাবনর্মাল জীবনে। দুজন ছেলের সকল সুখ কেড়ে নিয়েছে। একজন বোনের থেকে তার প্রথম সম্বল ভাইকে কেড়ে নিয়েছে। তার কঠিন শাস্তির প্রয়োজন। তাই আদালত থেকে অজন্তার জন্য উকিল হায়ার করতে বললেও সে একদম সাফ সাফ জানিয়ে দেয় একজন খুনিকে সে কিছুতেই সাপোর্ট করবে না, নিজের মেয়ে বলেও না। আদালত অজন্তার বাবার সত্যতা আর ন্যায় দেখে মুক্ত হয়েছে, স্যালুট জানিয়েছে তার মনোভাবকে। কিন্তু তিনিও তো বাবা। মেয়ে যত বড় অন্যায় করে উঠে কেন, বাবার মন তো পড়বেই। সেও ভালো নেই, সন্তানহীন ভালো থাকা যায়? আদালত অজন্তাকে যাবজ্জীবন দিয়েছে। পুলিশে দেওয়ার পর থেকে অজন্তা একদম চুপ হয়ে গিয়েছিল। তার গিল্টি ফিল হচ্ছিল। বারবার রিয়াবের রক্তমাখা মুখটা ভেসে উঠছিল দু চোখে। অনিন্দিতের গানরত বিলাপগুলো তার মনের মধ্যে পশুত্বটাকে একদম দূরে ছুঁড়ে ফেলেছিল। এরপর থেকে স্বাভাবিক আচরণ করতে থাকে, নিজেকে আঘাত করে জখম করতে থাকে। আবার একসময় একা একা হাসতে থাকে, অনেক সময় অনিন্দিতের নাম বলে আর ভেতরে রাগ প্রকাশ করে। উচ্চ স্তরের অফিসারকে জানালে তারা অজন্তাকে অ্যাজাইলামে ভর্তি করে দেয়। এরপর থেকে অনিন্দিতের জীবন কাটছে পাগলদের সাথে। কিন্তু তার মন থেকে অনিন্দিতার রিয়াব নাম দুটো সরে না। মনে হয় কেউ খোদাই করে লিখে দিয়েছে। অজন্তার জীবনের সব দিকই অ্যাজাইলামে পাগলদের সাথেই হবে। পাগলের মাঝে থমকে থাকবে তার জীবন, নাকি ভালো হয়ে আবার বদ্ধ কারাগারে জীবনকে বয়ে নিতে হবে? কোনটা? সবার জীবন ঝরা স্রোতধারায় ভেসে যাচ্ছে। সময়ের ধারায় যেভাবে যাচ্ছে সেভাবেই নিচ্ছে। এখন কথা হচ্ছে, সবার জীবন কি ঝরা স্রোতধারার মতোই ভাসতে থাকবে, নাকি তারা কালো অধ্যায়টাকে মনের মধ্যে দাপন করে ভালো থাকার চেষ্টা করবে? জীবন তো চালাতে হবে, সময় বহমান, সময় কারোর জন্য থেমে থাকে না। তাই কালো কিছু অতীত খারাপ কিছু ঘটনার জন্য ভবিষ্যৎটাকে আটকে না রাখাই ভালো। কেউ চিরদিন বেঁচে থাকে না। প্রকৃতির নিয়ম মেনে সবাইকে চলে যেতে হবে এই মায়াময় পৃথিবী থেকে। ভালোবাসা গুলো ভালো থাকুক, এপার না হয় ওপার। হ্যালো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এতদিন পর্যন্ত আপনাদের সঙ্গে ছিল আপনাদের সকলের প্রিয় তেল। ভালো থাকুক ভালোবাসাগুলো, ভালো রাখুন ভালোবাসার মানুষকে। খোদা হাফেজ।